বিপদ করতেছিস কেন? যা বিপদ করতে গিয়ে পড়াই দিলে অনেক গল্প কর যা। আচ্ছা, তো আমরা শুরু করি, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে ব্যাগে কোশ্চেন করিয়েন, কোনো সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। ভাই একটু দাঁড়ান, সাউন্ড অফ করে দিই। আমার বোনরা দুষ্টুমি করতেছে। ওকে, নাও আমরা স্টার্ট করি। জন্ডিস, রাইট? ওকে, তাহলে খেয়াল করেন আমাদের কিন্তু আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া কথা শেষ। এখন আমরা চলে আসবো কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। এখন সিম্পল, বিষয়টা খুব সিম্পল। আমার যেটা আনকনজুগেটেড ছিল সেটা অলরেডি কনজুগেট হয়ে গেছে, যেগুলো আনকনজুগেটেড ছিল সেগুলো অলরেডি কনজুগেট হয়ে গেছে। এখন এই কনজুগেটেড যে বিলিরুবিনগুলো ফরমেশন হয়েছে তাদের এখন আলটিমেট ডেস্টিনেশনটা কোথায়, এটা আমাকে মাথায় রাখতে হবে। এদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এরা প্রথমে বাইল ফরমেশন করবে ইন দ্য লিভার সেল, মানে হেপাটোসাইটের মধ্যে। তারপরে এই বাইলগুলা লিভার সেল থেকে বের হবে, বের হয়ে তারা ইন্ট্রাহেপাটিক যে ডাক্টগুলো আছে, যে ক্যানালিকুলগুলো আছে, সেই ডাক্টের মধ্যে প্রবেশ করবে, ঠিক না? আচ্ছা, এবং এই ডাক্টে প্রবেশ করার পরে তারা কি করবে, তারা আলটিমেটলি লিভার থেকে বের হবে এবং ইন্ট্রা থেকে তারা এক্সট্রা হেপাটিক ডাক্টে চলে আসবে। এরপরে বাইলুলার কাজ হচ্ছে তারা সিস্টিক ডাক্ট হয়ে আমার গল ব্লাডারে যাবে, সেখানে কনসেন্ট্রেটেড হবে। তারপর যখন স্টিমুলেশন পাবে, যখন গল ব্লাডারটা কনস্ট্রিকশন করবে, তখন আমার লিভারের এই গলগুলা মানে বাইলগুলা গল ব্লাডার থেকে কি হবে, বের হয়ে যাবে এবং সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্ট দিয়ে তারা আলটিমেটলি কোথায় চলে আসবে, আমাদের কমন হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টে, এবং সেখান দিয়ে আলটিমেটলি স্পিংটার অফ অডি হয়ে সে কি করবে, আমার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরিনামে চলে আসবে, অর্থাৎ গার্ডে চলে আসতেছে। এখন আমাকে মাথায় রাখতে হবে আমাদের মেইন উদ্দেশ্যটা কি, আমার কেন, আমার বাইলগুলার কি প্রয়োজন পড়েছে যে তারা আমাকে গাটে আসতে হবে। নিশ্চয়ই কোনো কজ আছে, নিশ্চয়ই ওদের কোনো ফাংশন আছে গাটে। ইয়েস, তাদের ফাংশনটা হচ্ছে তারা একটা স্পেশাল কাজ করে। কি কাজ করে, আমাদের বডিতে আমরা 3 ধরনের সাবস্টেন্সকে কনজিউম করি। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড। তাহলে আমার 3 ধরনের এই ফুড পার্টিকলস গুলাকে আলটিমেটলি কি করতে হয়, পলিমার থেকে মনোমারে কনভার্ট করতে হয়। এবং এই মনোমারগুলা কিন্তু আমার বডি এই যে গাটের সেলগুলো আছে তারা অ্যাবজর্ব করতে পারে এবং আলটিমেটলি বডি বিভিন্ন সেলে এগুলো ডিস্ট্রিবিউটেড হয়। এখন এই যে লিপিড পার্টিকলস গুলো আছে যারা পলিমার, এগুলাকে ভাঙার জন্য আমার কিসের প্রয়োজন, বাইলের প্রয়োজন। বাইল ছাড়া কিন্তু এগুলা ভাঙবে না, এগুলাকে ভাঙতে হলে আমার বাইলের প্রয়োজন। এবং এই প্রসেসটাকে আমরা বলি ইমালসিফিকেশন, অর্থাৎ বাইলের কাজ হচ্ছে আমার লিপিড সাবস্টেন্স গুলাকে ইমালসিফাই করা, করে এগুলাকে ছোট ছোট পার্টিকলসে কনভার্ট করা, যাতে করে এগুলা আমার গাট থেকে অ্যাবজর্ব হয়ে আমার বিভিন্ন অর্গানে ডিস্ট্রিবিউটেড হইতে পারে। এটা হচ্ছে আমার বাইলের প্রধান উদ্দেশ্য। তাহলে আমি বুঝতে পারতেছি যদি বাইল না আসে আমার গাটে, তাহলে আমার লিভারের এই বড় বড়, আমার এই লিপিডের বড় বড় সাবস্টেন্স গুলা কিন্তু আলটিমেটলি ডাইজেস্টেড হচ্ছে না। আর এরা যদি ডাইজেস্টেড না হয়, হ্যাঁ, এরা যদি ডাইজেস্টেড না হয় মানে অ্যাবজর্ব না হয়, হ্যাঁ, এরা যদি অ্যাবজর্ব না হয়, তাহলে লিপিডের সাবস্টেন্স গুলা আলটিমেটলি আমার বডিতে আসতে পারতেছে না, হ্যাঁ, এবং বিভিন্ন সেলের ডিস্ট্রিবিউশন হতে পারছে না। আলটিমেটলি এরা কি করবে, স্টুল দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই ধরনের স্টুলের মধ্যে প্রচুর পরিমাণ ফ্যাট সাবস্টেন্স থাকবে, এবং এটা কিন্তু ফ্যাট, কারণ কি, এরা কিন্তু ভাঙতে পারে নাই, এটা কিন্তু এখনো আগের মতো পলিমার হিসেবে রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে আমার স্টুলটা ফর্মেশন হইলো, স্টুলটা কেমন হবে এটা ইম্পর্টেন্ট বিষয়। স্টুলটার মধ্যে ফ্যাট কন্টেন্ট থাকবে অনেক বেশি, এবং ফ্যাট ইউজুয়ালি যখন কিছুটা আপনার কি বলতাম যে আপনার ফার্মেন্টেশন হয়, তখন তারা অনেক বেশি স্টিকি হয়ে যায়। এই জন্য এই স্টুলটা অনেক বেশি স্টিকি হবে। অনেক বেশি স্টিক হওয়ার কারণে যখন এটা প্যানের মধ্যে পড়বে, তখন ফ্লাশ করলেও এটা প্যানকে ছাড়তে যাবে না, অর্থাৎ ফ্লাশের কারণে এটা পড়বে না, ইউজুয়ালি প্যানের সঙ্গে আটকে থাকবে। ওকে, তাহলে আমরা এটাকে বলি ডিফিকাল্ট টু ফ্লাশ। এবং এই স্টুলটার দিকে যখন আমরা তাকাবো, আমরা দেখবো স্টুলটা নর্মাল স্টুলের মতো না, বরং স্টুলটা অনেক বেশি বাল্কি, এবং স্টুলের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ হবে। তাহলে বাল্কি
প্রচন্ড অফেন্সিভ স্টুল মানে স্মেল অ্যাজ ওয়েল অ্যাজ আমার কেমন হবে গ্রিসি, বিকজ আমরা জানি ফ্যাট সলিউবল সাবস্টেন্স গুলা কিছুটা গ্রিসি হয়। তাহলে ফ্যাটি, গ্রিসি, বাল্কি এবং অফেন্সিভ স্টুল which difficult to flash is called স্টেটোরিয়া। এই কন্ডিশনটাকে আমরা বলি স্টেটোরিয়া। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যদি কোনোভাবে আমার বাইলগুলা আমার গাটে আসতে না পারে, তাহলে আলটিমেট ফর্মেশন কি হচ্ছে, আমার স্টুলটা যে ফর্মেশন হচ্ছে স্টুলটা হবে ডিফারেন্ট টাইপের। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বাইলের আসলে প্রধান কজটা কি বা কাজটা কি, বাইলের প্রধান ফাংশনটা কোথায়, কিভাবে সে কাজ করে। তাহলে আমরা এটাও জানি যে বাইল কিন্তু আলটিমেটলি যখন কাজ করা শেষ হয়ে যায়, যখন বাইলগুলো আলটিমেটলি তার যে কাজ ইমালসিফিকেশন করা, সেই কাজটা যখন সে কমপ্লিট করে ফেলে, তখন এই বাইলগুলার, হ্যাঁ, এই বাইলগুলোর ফেটটা কি, এই বাইলগুলোর ফেট হচ্ছে তারা আমাদের গাটের কিছু ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাকটেরিয়া এনজাইম দ্বারা ফার্মেন্টেড হয়, এবং ফার্মেন্টেড হয়ে এই বাইলগুলা আলটিমেটলি কি ফর্মেশন করে, আমরা একটা স্পেশাল সাবস্টেন্স ফর্মেশন করে যাকে আমরা বলি ইউরোবিলিনোজেন। এবং এই ইউরোবিলিনোজেন গুলা মধ্যে 80% ইউরোবিলিনোজেন, কত পার্সেন্ট, 80% ইউরোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হয়, এবং স্টার্কোবিলিনোজেন আমাদের স্টুলের প্রধান কালার তৈরি করে, যে কালারটা আমাদের স্টুলের নর্মাল কালার। এবং এই যে 20% ইউরোবিলিনোজেন রয়ে যায়, এই ইউরোবিলিনোজেন গুলা পুনরায় আমার এন্টেরোহেপাটিক সার্কুলেশনে প্রবেশ করে, এবং এন্টেরোহেপাটিক সার্কুলেশনে প্রবেশ করার পরে তারা আলটিমেটলি কি করে, তাদের এই 20%-এর 90% পুনরায় আমাদের লিভারে চলে আসে, এবং 10% আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, যেটা আলটিমেটলি ওয়াটার সলিবল হওয়ার কারণে কোথা দিয়ে পাস করে, ইউরিন দিয়ে পাস করে, এবং সেখানে সে ইউরোবিলিনোজেন থেকে ইউরোক্রোম ফর্মেশন করে, যেটা আমাদের ইউরিনের নর্মাল যে ট্রান্সপারেন্ট ইউলুইশ কালার আছে সেই কালারটা ফর্মেশন করে। ইট ইজ দ্য ফেট অফ বাইল। তাহলে আমরা ফাংশন অফ বাইল বুঝলাম, ফেট অফ বাইলও বুঝলাম, এই দুটো আমাদের কাহিনী কথা। তাহলে এখন আমাদের মাথায় জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই যে বাইলটা, যে বাইলটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কন্টেন্টস হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, এই বিলিরুবিনটার তাহলে আমার ফেটটা হচ্ছে আলটিমেটলি কি, ইউরোবিলিনোজেন অথবা স্টার্কোবিলিনোজেন। আচ্ছা, কিন্তু কোনোভাবে আমি যদি এই বাইলটাকে গাট পর্যন্ত আনতে না পারি তাহলে কি হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে কি হবে, তাহলে জিনিসটা হবে এই সাবস্টেন্সটা মানে বাইলটা যখন লং টাইম ধরে ডিসফাংশনাল থাকবে, মানে কোনো কাজ করতে পারবে না, কোথায়, ডাক্টের মধ্যে। কোন ডাক্ট, ইন্ট্রাহেপাটিক অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রাহেপাটিক, যে ডাক্টই হোক না কেন, সে যখন ডাক্টের মধ্যে লং টাইম ধরে নন ফাংশনাল থাকবে, ডিসফাংশনাল থাকবে, তখন আস্তে আস্তে করে সে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। অর্থাৎ এই বাইলগুলা একটা সময় কই চলে যাবে, ব্লাডে চলে যাবে। বিকজ আপনাকে বুঝতে হবে যে আমার বাইলটা ডাকটা দিয়ে গাটে আসতেছে, কিন্তু ডাকটাকে আপনি যদি অফ করে দেন বা কোনোভাবে যদি আমার এই ডাকটের ফাংশনটা কাজ না করে, তাহলে আমার বাইলটা কিন্তু আলটিমেটলি গাটে আসার কোনো রাস্তা পাচ্ছে না। তাহলে সে কোথায় যাবে? এখন মাথায় রাখতে হবে আমাদের ডাকগুলা কিন্তু একেবারে সলিড কোনো ডাক না, এই ডাকগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পোর থাকে। এই পোরটা দিয়ে কি হয়, আমার বাইলগুলো লিক করে, লিক করে কই চলে যায়, ব্লাডে চলে যায়। এবং আমরা বলেছি যখন বাইলগুলো ব্লাডে চলে যায় তখন তারা আর বাইল হিসেবে থাকতে পারে না, তারা ডিসইন্টিগ্রেট হয়ে যায়। ডিসইন্টিগ্রেট হয়ে তারা তিনটা সাবস্টেন্স ফর্মেশন করে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স হচ্ছে বাইল অ্যাসিড, আর একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স হচ্ছে আমার কি, আমার কোলেস্ট্রল। এই জন্য তখন আমার ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেল ইউজুয়ালি বেড়ে যায়, হাইপার কোলেস্ট্রেলিমিয়া হয়। ওকে, এবং আমার বাইল অ্যাসিডগুলা আমার স্কিনে জমা হয় এবং স্কিনের কে ইরিটেট করে, তখন আমাদের প্রচন্ড ইচিং সেন্সেশন হয়, এবং এই যে কনজুগেটেড বিলিরুবিনগুলা তারা ব্লাডে বেড়ে যাওয়ার কারণে তখন ডেভেলপ করে কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, যেটা যখন স্কিনে বা বিভিন্ন সার্ফ গিয়ে জমা হয় তখন সেখান থেকে তৈরি করে জন্ডিস। ক্লিয়ার? সো ইট ইজ দ্য ফ্যাক্ট, it is the result and it is the consequence. ক্লিয়ার? কারণ কোনো সমস্যা আছে বলেন? এই পর্যন্ত যা বললাম তার মধ্যে কোনো কনফিউশন আছে যে ভাই এই জিনিসটা বুঝি নাই? তাহলে আমরা কিন্তু বললাম বাইলের কাজটা কি, আমরা এটাও বললাম বাইলের ফেটটা কি, আমরা এটাও বললাম বাইলের আলটিমেটলি যদি আমার গাটে আসে না পারে তাহলে তার ফেটটা কি। তাহলে আমরা দুই দিনই ফেট বুঝলাম, নর্মাল দিকে ফেট এবং অ্যাবনর্মালিটি দিক দিয়ে ফেট, দুইটাই বুঝাইলাম আপনাদেরকে। এটা কি আপনারা ক্লিয়ার কিনা এটা আগে বলেন। তাহলে আমরা কিন্তু অলরেডি এগুলো সব পড়ে আসছি, টোটাল মেকানিজম কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। আমরা এখন জাস্ট আজকে যেটা বুঝবো যে এই যে আমার কনজুগেটেড বিলিরুবিনগুলো আছে, যেটা আমার বাইলের একটা কম্পোনেন্ট, যেটা আলটিমেটলি আমার গাটে আসতে পারতেছে না, কেন পারতেছে না, এটাই হচ্ছে কজ অফ কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। তাহলে সিম্পল মাথায় আমরা আসি যে আমার কনজুগেটেড বিলিরুবিনগুলো কোথায় ফর্মেশন হচ্ছে, লিভার সেলের মধ্যে, হেপাটোসাইটের মধ্যে, ঠিক না? এবং এই বাইলগুলা আলটিমেটলি কি করবে, আমার লিভার সেলকে ত্যাগ করে
ডাক্টে চলে আসবে, ইন্ট্রাহেপাটিক হয়ে, এক্সট্রাহেপাটিক হয়ে, কমন বাইল ডাক্ট হয়ে, আলটিমেটলি গাটে আসবে, গাট হয়ে সেটা তার ফেট তৈরি করবে, ঠিক না? তাহলে এই পুরো রাস্তার মধ্যে কোথায় প্রবলেম সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেই প্রবলেম অনুযায়ী আমরা কজগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার? গার্ডেন আসতে পারলে সেটা কি হবে সেটা বললাম, যে গার্ডেন যদি আসতে না পারে তাহলে সে কোথায় যাবে? একটা জিনিস তো সারা জীবন ডাক্টের মধ্যে অবস্থান করতে পারবে না, বিকজ প্রোডাকশন হচ্ছে, কিন্তু তার বের হওয়ার রাস্তা নাই, তাহলে সে কোথায় যাবে? স্প্লিট করবে, মানে সে ডাক থেকে ব্লাডে চলে যাবে, আর ব্লাডে গিয়ে বাইলগুলো আর বাইল হিসেবে থাকতে পারবে না, ডিসইন্টিগ্রেট মানে ভেঙে যাবে। ভেঙে কি ফর্মেশন করবে? তিনটা সাবস্টেন্স, মানে তিনটা কম্পোনেন্ট অফ দ্য বাইল। ওকে, এবং তিনটা কম্পোনেন্টের ফেট কি সেটা আমি ভাই আপনাকে বুঝাইলাম। ক্লিয়ার? সো আশা করি আমরা বুঝতে পারছি। সো আমরা এখন প্রত্যেকটা কজে, ইন্ডিভিজুয়াল কজে চলে যাই। তাহলে আমরা অলরেডি কিন্তু যখন ছবিটা পড়াইছিলাম ভাইয়া আপনাদেরকে, আশা করি আপনাদের মনে আছে, আমি জানি না কতটুকু মনে আছে, তো আমি একটু ভাই আপনাদেরকে দেখাই, বিকজ আমরা বারবার বলতেছি মুখস্থ করার কিছু নাই, একটু থিঙ্ক করে করে পড়ি আমরা, কারণ আমাদের পড়ালেখা অনেক কিছু আছে, আমরা আসলে আলটিমেটলি মেমোরাইজ করে কিন্তু সার্ভাইভ করা আমাদের জন্য ডিফিকাল্ট। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই পর্যন্ত আমাদের কজ ছিল আনকনজুগেটেড বিলিরুবিনের, এই পর্যন্ত কজ ছিল। এরপর থেকে কজ চলে আসবে কোথায়? আমাদের কনজুগেটেড। খেয়াল করে দেখেন, এই যে আমার কনজুগেটেড বিলিরুবিন ফর্মেশন হয়ে গেছে, এই কনজুগেটেড বিলিরুবিন গুলা লিভার সেলের মধ্যে কি করবে? বাইল ফর্মেশন করবে। এবং এখানে অনেকগুলো প্রোটিন থাকে, আমি সব প্রোটিন দেখাতে পারি নাই, বাট এখানে ডিফারেন্ট টাইপের প্রোটিন থাকে, এখানে একটা পাম্পও থাকে। ওকে, একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আপনারা আমাকে বলবেন, আপনারা ভালোভাবে শুনেন তারপর দেখেন, এই যে লিভার সেলটা দেখেন, এই সেলটার এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এই সারফেসটার ডিরেকশন কোন দিকে? দেখেন ব্লাড ভেসেলের দিকে। আর এই সারফেসটার ডিরেকশন কোন দিকে? এই সারফেসটার ডিরেকশন হচ্ছে আমার ডাক্টের দিকে। তাহলে আমরা এই সারফেসটাকে বলি, এই সারফেসটাকে বলি ব্লাড রিলেটেড সারফেস বা ব্লাড ভেসেল সারফেস, আর এই সারফেসটাকে বলি ক্যানালিকুলার সারফেস অফ দ্য হেপাটোসাইট। তাহলে আমার কনজুগেটেড বিলিরুবিন রিলেটেড যতগুলো প্রবলেম আছে, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে কোন সারফেসের কথা? আমার ক্যানালিকুলার সারফেসের কথা। তাহলে আমার এখানকার যে প্রোটিনগুলো আছে, যারা মূলত আমার এই বাইলগুলাকে ডাক্টে ট্রান্সফার করে, অথবা এই যেখানে একটা পাম্প আছে, যে পাম্পটার মাধ্যমে আমার বাইলগুলা সেল থেকে আমার ডাক্টের মধ্যে প্রবেশ করবে, যদি আমার এই প্রোটিনগুলা অথবা ডাক এই পাম্পের মধ্যে কোনো প্রবলেম থাকে, তাহলে চিন্তা করে দেখেন তো, আমার এই যে কনজুগেটেড বিলিরুবিন অথবা বাইলগুলো আছে, তারা কি আমার এই সেল থেকে ডাক্টে প্রবেশ করতে পারবে? পারবে না। তাহলে আমার বাইল যদি সেল থেকে ডাক্টে প্রবেশ করতে না পারে, তাহলে কি হবে? তাহলে সিম্পলি কথা, যে আমার এই বাইলগুলা সেলটার মধ্যে অ্যাকুমুলেশন করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সেলের ক্যাপাসিটি আছে যে সে কতটুকু পর্যন্ত বাইলকে কনজিউম রাখতে পারে বা স্টোর করতে পারে। এখন ধরেন সে স্টোর করতে পারে 5 মিলিগ্রাম, কথার কথা, কিন্তু তার কাছে চলে আসে 7 মিলিগ্রাম, তাহলে 2 মিলিগ্রাম এক্সট্রা সে কি করবে? তার পক্ষে তো রাখা সম্ভব না। তখন সে কি করবে? এই 2 মিলিগ্রামকে এই যে আমার ব্লাড ভেসেল রিলেটেড যে সারফেসটা আছে, এই সারফেস দিয়ে স্প্লিট করা শুরু করবে। স্প্লিট আমরা বলি স্প্লিন্টিং, স্প্লিট করা শুরু করবে। অর্থাৎ চুয়ে চুয়ে তখন এই বাইলগুলা আমার কই চলে যাবে? সেল থেকে, মানে হেপাটোসাইট থেকে ব্লাডে। এবং আমরা একটু আগেই বলেছি, যখন বাইলগুলা ব্লাডে চলে যায়, তখন তার তিনটা কম্পোনেন্টে সে ডিসইন্টিগ্রেট হয়। প্রথম কম্পোনেন্টে বলছেন কোলেস্ট্রল, তাহলে ব্লাডের মধ্যে কোলেস্ট্রলের লেভেল বেড়ে যায়, এই কন্ডিশনকে আমরা বলি হাইপার কোলেস্ট্রেলেমিয়া। 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে বাইল সল্ট বা বাইল অ্যাসিড। এই বাইল সল্ট বা বাইল অ্যাসিড নরমালি ইউরিন দিয়ে পাস করে চলে যায়, কিন্তু কিছু পরিমাণ বাইল সল্ট বা বাইল অ্যাসিড আলটিমেটলি আমার স্কিন সারফেসের নিচে জমা হয়, এবং সেখানকার নার্ভ এন্ডিংস গুলাকে ইরিটেট করা শুরু করে, এবং সেখান থেকে আমাদের ইচিং সেন্সেশন হয়। এবং 3 নাম্বার কম্পোনেন্ট, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, কনজুগেটেড বিলিরুবিন, যেটা ব্লাডে বেড়ে গেলে আমরা বলি কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, সেটা যখন আমাদের স্কিন, আমাদের স্ক্লেরা, আমাদের মিউকাস মেমব্রেনে জমা হয়, তখন যে ডিজিজটা ফর্মেশন, যে প্রেজেন্টেশনটা ফর্মেশন করে, তাকে আমরা বলি জন্ডিস। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমার এখানকার যে পাম্প আছে, অথবা আমার এখানকার যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিন বা পাম্পে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আলটিমেটলি আমার কি হবে? আমার কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হবে, ঠিক না? আচ্ছা, সেকেন্ড কথা চিন্তা করে দেখেন, যদি আমার এই ডাক্টে কোনো প্রবলেম থাকে, এই ডাক্টের প্রবলেমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ডাক্ট রিলেটেড প্রবলেম, একটাকে বলি ড্রাগ অবস্ট্রাকটিভ প্রবলেম। তাহলে ড্রাগ রিলেটেড প্রবলেম মানে হচ্ছে যদি ইনফ্লামেশন হয়, হ্যাঁ,
বা অ্যাট্রেশিয়া মানে ইনফ্লামেশন হয়, তখন আমরা বলি ডাক রিলেটেড প্রবলেম। অথবা যদি কোনো কিছু এসে এই ডাকটাকে ক্লোজ করে ফেলে, সেটা স্টোন হতে পারে, সেটা কোনো কার্সিনোমা হতে পারে, হ্যাঁ সেটা কোনো প্যারাসাইট হতে পারে, যে কোনো কিছু যদি আমার ডাকটাকে ক্লোজ করে ফেলে, অবস্ট্রাক্ট করে ফেলে, তখন ওই কন্ডিশনটাকে আমরা বলি ডাক অবস্ট্রাক্টেড কন্ডিশন। ঠিক আছে? তাহলে আমাদের ডাক রিলেটেড প্রবলেম দুই রকম হতে পারে। আমাদের প্রবলেম হতে পারে ডাক রিলেটেড প্রবলেম অথবা ডাক অবস্ট্রাক্টেড প্রবলেম, যেটা যে কোনো প্রবলেম হতে পারে, সমস্যা নেই। ওকে, সো খেয়াল করে দেখেন, তাহলে মোটামুটি আমরা কিন্তু বুঝতে পারতেছি আমাদের বিষয়টা কি হবে। তাহলে আসেন আমরা এখন ডিজিজ চলে যাই, দেখি আমরা কি ডিজিজ আছে। ওকে, সো নাও দেখেন আমাদের এখানে চারটা টোটাল আমরা কি বলে এই মানে টোটাল চারটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, চারটা হেডলাইনে। প্রথমটাকে আমরা বলতেছি পাম্প ফেলিয়ার। ওকে, আমরা জানি অলরেডি পাম্পটা কোথায় থাকে, কোন সারফেসে, কি সারফেসটা কি বলি, কি বলেছিলাম জানো, ক্যানালিকুলার সারফেস, মনে আছে? আমাদের হেপাটোসাইটের ক্যানালিকুলার সারফেসকে আমরা বলেছিলাম কি আমাদের পাম্প সারফেস, যেটা পাম্প থাকে। তাহলে পাম্পে যদি কোনো প্রবলেম হয়, পাম্প ফেলিয়ার বলি আমরা এটাকে, তাহলে আমরা কি বলবো এটাকে, পাম্প ফেলিয়ার। তাহলে পাম্প ফেলিয়ার যে কন্ডিশন, এটাকে আমরা বলি ডিউভিন জনসন সিনড্রোম। তাহলে কোনো পেশেন্টের যদি পাম্প ফেলিয়ার করে, তাহলে তার যে সিনড্রোমটা ডেভেলপ করে তাকে আমরা বলি ডিউভিন জনসন সিনড্রোম। ওকে, আর আমি বলেছিলাম কিছু প্রোটিন আছে যারা এগুলোকে ট্রান্সপোর্ট করে। ওকে, এই ট্রান্সপোর্টেড প্রবলেমে যদি ডিসফাংশন হয়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি রোটর সিনড্রোম। তারপর বলেছিলাম বিলিয়ারি ট্র্যাক্টের দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন আর একটা হচ্ছে অবস্ট্রাকশন। কন্ডিশনটা মূলত ইনফ্ল্যামেশনকে ইন্ডিকেট করে, আর অবস্ট্রাকশনটা মূলত অবস্ট্রাক্টেড কন্ডিশনকে ইন্ডিকেট করে। তাহলে কন্ডিশন হচ্ছে দুইটা, একটাকে বলি পিএসসি আর এটাকে বলি পিবিসি। আমরা কিন্তু সংক্ষেপে উচ্চারণ করি এগুলোকে, আমরা কিন্তু ফুল নামে উচ্চারণ করি না। একটা হচ্ছে পিএসসি, ইটস কল প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস, আমি ভাই বুঝাবো। সেকেন্ড হচ্ছে পিবিসি, প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস, এইটাকে আমরা বলি বিলিয়ারি ট্র্যাক্ট কন্ডিশন। আর লাস্ট যে কন্ডিশনটা আছে সেটাকে বলি বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। অর্থাৎ কোনোভাবে আমার যদি এই ট্র্যাক্টের মধ্যে কোনো অবস্ট্রাকশন হয়, ট্র্যাক্টটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে আলটিমেটলি বাইল আমার ওই রাস্তা দিয়ে যেতে পারবে না, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে বাইলের পরিমাণ কমে যাবে। এখানে অনেকগুলো কন্ডিশন, তার মধ্যে একটা হচ্ছে অ্যাকিউট কোলেনজাইটিস, একটা হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস, একটা হচ্ছে কোলেনজিওকার্সিনোমা। হ্যাঁ, কোলেডোকোলিথিয়াসিস মানে কি, লিথিয়াসিস মানে স্টোন ফর্মেশন, কোলেডোকো ইন্ডিকেট করে কমন বাইল ডাক্টকে। তাহলে কমন বাইল ডাক্টে যদি আমার স্টোন হয়, ইটস কল কোলেডোকোলিথিয়াসিস। আর কোলেনজিওকার্সিনোমাটা কি, যদি আমার কোনো কি হয়, আমার কমন বাইল ডাক্টের মধ্যে কোনো কার্সিনোমা হয়, দিস ইজ কল কোলেনজিওকার্সিনোমা। ওকে, আর প্যানক্রিয়াটিক হেডে যদি কোনো কার্সিনোমা হয়, ইট ইজ কল হেড কার্সিনোমা, হেড অফ প্যানক্রিয়াস। আর হচ্ছে পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা, এটা আবার কি ভাইয়া, আমাদের ওই যে অ্যাম্পুলা অফ ব্যাটার, যে অ্যাম্পুলা মানে হচ্ছে ডাইলেটেড পার্ট। হ্যাঁ, আমার কমন হেপাটোপ্যানক্রিয়াটিক যে ডাকটা আছে, যে ডাকটা আমার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেমে উন্মুক্ত হয়, সেই ডাকটা একেবারে যেখানে উন্মুক্ত হবে সেখানে একটা ডাইলেটেড পার্ট আছে। এই ডাইলেটেড পার্টটাকে আমরা বলি অ্যাম্পুলা অফ ভ্যাটার। আর ওখানে একটা স্প্রিংটার আছে যেটাকে কন্ট্রোল করে, অফ অন করে, ওই স্প্রিংটাকে বলি আমরা স্প্রিংটার অফ অডি। তাহলে ওই ডাক্টের চারপাশে যদি কোনো কার্সিনোমা হয়, ইট ইজ কল পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা। ওকে, একটা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেশিয়া। অ্যাট্রেশিয়া মানে কি, অ্যাট্রেশিয়া মানে কোনো কিছু যদি ফর্মেশন না হয়, কোনো কিছু যদি না থাকে, অ্যাবসেন্স থাকে, তাহলে কোনো কারণে আমার কোনো ডাক যদি অ্যাবসেন্স থাকে, ডাক যদি নাই থাকে, তাকে কল বিলিয়ারি অ্যাট্রেশিয়া। আর এটাকে বলি অ্যাসকারিস লুম্বিকয়েডিস। ওটা আমরা সবাই জানি ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্রিমি। ওকে, এই ক্রিমিটা অনেক সময় কি করে, আমাদের আটকায় যায় আমাদের ডাক্টের মধ্যে, তখন আমাদের কি হতে পারে, বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন থেকে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে। এবং মনে রাখতে হবে, বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনের জন্য যে কন্ডিশনগুলো ডেভেলপ করে বা যে জন্ডিসটা ডেভেলপ করে, এই জন্ডিসটাকে আমরা বলি সার্জিক্যাল জন্ডিস। ওকে, তাহলে এগুলা কিন্তু আমরা কোনোটাকে সার্জিক্যাল জন্ডিস বলবো না, শুধুমাত্র এই বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনের জন্য যে জন্ডিসটা ডেভেলপ করবে, এটাকে আমরা ইউজুয়ালি বলবো সার্জিক্যাল জন্ডিস। বিকজ কেন, কারণ এই জন্ডিস গুলাকে রিকভার করার জন্য অথবা এই জন্ডিস গুলোকে ট্রিট করার জন্য ইউজুয়ালি আমাকে সার্জিক্যাল হেল্প নিতে হয়। হ্যাঁ, ইউজুয়ালি বিভিন্ন ধরনের সার্জিক্যাল অপশন চুজ করতে হয়। এই জন্য যেহেতু সার্জিক্যাল অপশনের মাধ্যমে আমি জন্ডিসটাকে ট্রিট করব, এই জন্য আমাকে কি করতে হয়, এই জন্ডিস গুলোকে নাম দেওয়া হয়েছে পোস্ট হেপাটিক জন্ডিস স্পেশালি, অথবা সার্জিক্যাল জন্ডিস। তাহলে আমাকে মনে রাখতে হবে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়ার প্রথম যে তিনটা কজ বা প্রথম তিনটা যে মেকানিজম, এগুলা কিন্তু সার্জিক্যাল জন্ডিস নয়, এগুলো জাস্ট জন্ডিস। বাট ফোর্থ যে কন্ডিশনটা বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এটাকে আমরা কিন্তু স্পেসিফিক্যালি কি বলি, সার্জিক্যাল জন্ডিস বলি। ক্লিয়ার, এর মাথায় রাখতে হবে। ওকে, বুঝতেছেন আপনারা, বুঝতেছেন আপনারা? ওকে, ঠিক আছে, বুঝছি।
ওকে, আমরা এখন ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে আলোচনা করব। আমি জানি এটা অনেক বড় টপিক, বাট আমরা স্পেসিফিক্যালি বোঝা ট্রাই করি বা একটু আস্তে আস্তে করে আইডিয়াটি নেওয়ার ট্রাই করি, ঠিক আছে? টেনশন করার কিছু নাই, বা আমরা এত নিবি রাখছি, সমস্যা নেই, দিচ্ছি তোকে। তাহলে আমরা স্পেসিফিক্যালি অনেকগুলো টপিক, বাট এখানে মুখস্থ করার কিছু নাই বা প্রত্যেকটা আলাদাভাবে আইডেন্টিফাই করার কিছু নাই। আমরা সিম্পল প্রত্যেকটা টার্মকে ইজিলি মনে রাখার ট্রাই করবো, মানে প্রত্যেকটা বিষয় বুঝে দিব, বাট আপনারা শুনতে হবে। শুনেন, প্রথম যেটা বলতেছিলাম ডিউবিন জনসন সিনড্রোম, আমরা বলছিলাম পাম্প ফেলিয়ার। এখানে কি কন্ডিশন হাবিজাবি এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা সিম্পলি বুঝে রাখবো যেটা যাবো ডিউবিন জনসন সিনড্রোমে কিসের সমস্যা, প্রোটিনের পাম্পের সমস্যা। কোন পাম্প? যেটা ক্যানালিকুলার মেমব্রেনে থাকে, কি করে বাইলকে হেপাটোসাইট থেকে আমার ডাক্টের মধ্যে নিয়ে যায়। তাহলে এই পাম্প যদি কাজ না করে, একে বলি পাম্প ফেলিয়ার। তাহলে কোনো কারণে যদি আমার কনজেনিটালি, জেনেটিক্যাল কন্ডিশনটা কনজেনেটিক্যালি কোনো বাচ্চার আমার এই পাম্পের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি থাকে, পাম্প যদি প্রপারলি কাজ করতে না পারে, তাহলে সে কি করতে পারবে না, বাইলগুলাকে না অন করা কি লাগবে না, ওকে কি লাগবে তোর? আচ্ছা, সো কি বলতেছেন আমি লিখেছি। আচ্ছা, যেটা যে আমার পাম্প যদি কাজ করতে না পারে, কনজেনিটাল কন্ডিশন বাচ্চাদের ক্ষেত্রে হবে, তাহলে কি হবে, আমার এই বাইলগুলা কিন্তু আলটিমেটলি লিভার সেলকে ক্রস করতে পারবে না, লিভার সেলে রয়ে যাবে। এবং একটা সময় কি হবে, লিভার সেল এত বেশি স্টোরেজ রাখতে পারবে না, তখন এই বাইলগুলা স্প্লিট করবে, করে কই চলে যাবে, ব্লাডে চলে যাবে। এবং ব্লাডে গিয়ে কি করবে আলটিমেটলি আমরা জানি এটা, ঠিক আছে? সো আমার কি হবে, আলটিমেটলি কনজুগেটেড বিলিরুবিন ট্রান্সপোর্টেশন ডিক্রিজ করবে। আর ট্রান্সপোর্টেশন ডিক্রিজ করলে কি হবে, ব্লাডে চলে যাবে, ব্লাডে কি ডেভেলপ করবে, কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন টোটাল বিলিরুবিনের পরিমাণ কত হবে। ইউজুয়ালি এই কন্ডিশনটাতে ইট ইজ এ নট সিভিয়ার কন্ডিশন, মাইল্ড টু মডারেট কন্ডিশন। এক্ষেত্রে আমার টোটাল বিলিরুবিনের পরিমাণ ইউজুয়ালি 2 to 5 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, এবং যার অর্ধেক পরিমাণ থাকে কনজুগেটেড বিলিরুবিন, বিকজ ইট ইজ আ কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, ঠিক আছে? সিম্পটম কি পাবো? সিম্পল, এখানে কেমন স্পেশাল কোনো সিম্পটম পাওয়া যাবে না, কিছু নন স্পেসিফিক সিম্পটম যাকে আমরা বলি কনস্টিটিউশনাল সিম্পটম পাবো। পেশেন্টের দুর্বলতা লাগবে, ফ্যাটিক লাগবে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, হ্যাঁ, তারপর উইকনেস হতে পারে। কেন? বিকজ আপনার বাইলগুলা যদি আপনার গাটে না যেতে পারে, তাহলে কি হবে, এটা মাথায় রাখতে হবে। যেহেতু বাইল কি করে, আমার লিপিডগুলোকে অ্যাবজর্পশন করতে সাহায্য করে, তাহলে লিপিড অ্যাবজর্পশন হবে না। আর আমরা সবাই জানি লিপিড কি, ইট ইজ এ ইম্পর্টেন্ট ফুয়েল ফর আওয়ার এনার্জি। তাহলে আমার এই ফুয়েলটা আমি পাচ্ছি না, আর ফুয়েলটা যদি না পাই, তাহলে আমার এনার্জি প্রোডাকশন হচ্ছে না, ফলে পেশেন্টে কি ডেভেলপ করবে, ফ্যাটিক, উইকনেস ডেভেলপ করবে। এবং আর কি ডেভেলপ করতে পারে, আমরা জানি যে আমাদের ফ্যাট কন্টেনিং বা ফ্যাট সলিবল কিছু ভিটামিন আছে, এ ডি ই কে। তাহলে আমার ফ্যাট যদি অ্যাবজর্ব হতে না পারে, তাহলে কিন্তু আমার এই ভিটামিনগুলো অ্যাবজর্ব হবে না, তখন কিছু ক্লটিং ডিসঅর্ডার হতে পারে, কিছু এপিথেলিয়াল রিলেটেড প্রবলেম হতে পারে ডিউ টু ভিটামিন এ আর ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য, ঠিক আছে? বোন উইকনেস হতে পারে বিকজ ভিটামিন ডি থাকবে এই জন্য। তো এই কিছু ডেভেলপ করতে পারে। আচ্ছা, এবং মনে রাখতে হবে এই জন্ডিসগুলো কিছু কিছু জিনিসকে ফলো করে, এমনি হঠাৎ করে আসে না। পেশেন্টের ইলনেস, পেশেন্ট দুর্বল, অথবা পেশেন্ট প্রেগনেন্ট হইলো, সার্টেন কিছু মেডিকেশন মানে কোনো একটা ট্রিগার লাগে। ইউজুয়ালি এই পেশেন্টগুলো ট্রিগার থাকলে হঠাৎ করে পেশেন্টের কন্ডিশন ডেভেলপ করে। এমনি পেশেন্ট মোটামুটি সুস্থ হয়ে থাকে বিকজ এটা সিভিয়ার কোনো কন্ডিশন না। ওকে, দিস ইজ কল্ড ডিউবিন জনসন সিনড্রোম। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার করতে পারছি? বলেন, বুঝতে পেরেছেন আপনারা? ডিউবিন জনসন ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরটা আসেন ডায়াগনোসিস করি একটু আমরা। এখানে খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের দুইটা কন্ডিশন আছে এখানে, একটা হচ্ছে ডিউবিন জনসন সিনড্রোম, একটা হচ্ছে রোটর সিনড্রোম। এই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, বিকজ এদের মধ্যে পার্থক্য খুবই খুবই লিটল। মেকানিজমের দিক দিয়ে বোঝা যায় না যে কোনখান থেকে হয়েছে, বাট ডায়াগনস্টিক্যালি বোঝা যায় যে কোথেকে হয়েছে। একটু বোঝা ট্রাই করি, এটা খুব ইম্পর্টেন্ট। এফসিবিএস এক্সাম, এমআরসিপি এক্সাম, প্ল্যাব এক্সামে এই কোশ্চেনগুলা খুবই ট্রিকি কোশ্চেন হিসেবে প্রেজেন্ট করে, এবং এই কোশ্চেনগুলা কিন্তু প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন এক্সামে আপনাকে টাচ করতে হবে, আপনাকে ধাক্কা দিবে। বিকজ আপনাকে পোস্ট গ্রাজুয়েশন এক্সামে এমন লুতুপুতু কোশ্চেন করবে না, হ্যাঁ, যে কিছু কন্ডিশনের নাম বলো, এরকম কোশ্চেন আপনাকে করবে না। আপনাকে কিছু, আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন এক্সামের কোশ্চেনগুলো এখন থেকে একটু অ্যানালাইসিস করেন, এখন থেকে একটু যদি দেখেন, আপনারা খেয়াল করে দেখবেন যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন। আমরা যেমন এমসিকিউ ট্রু ফলস দিই, ওইরকম কোশ্চেন কিন্তু ইউজুয়ালি এখন আসে না, বরং এফসিবিএস আগে যে রুল ছিল এখন সেটা ক্রস হয়ে গেছে, 50% চলে আসছে এসবিএ, সিঙ্গেল বেস্ট আনসার। সিঙ্গেল বেস্ট আনসার কোশ্চেনগুলো কেমন, এগুলা কিন্তু এটা যা একটা স্ট্যাম্প থাকে, একটা টোটাল উদ্দীপক থাকে সৃজনশীলের মতো। ওই উদ্দীপকটাকে অ্যানালাইসিস করে আমার আলটিমেটলি রেজাল্টে আসতে হয়। ওই উদ্দীপকে থাকে না এমন কিছুই নাই, ওখানে আমার ল্যাবরেটরি ফাইন্ডিংস থাকে থেকে শুরু করে আমার সিমটম, প্রেজেন্টেশন সব থাকে।
এবং কোশ্চেন থাকে এমন কিছু কোশ্চেন যে এখানে কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে না। কখনো আপনাকে কোশ্চেন চাইবে কি ডায়াগনোসিস করবা, কখনো বলবে কেন হয়েছে, কখনো বলবে ট্রিটমেন্ট কি। সো আপনি আসলে স্টেম পড়ে বুঝতে পারবেন না শেষ পর্যন্ত কোশ্চেন কি চাইছে। যখন কোশ্চেনটা পড়বেন তখন বুঝবেন যে কোশ্চেনটা কি চাইছে। বিকজ আপনি যদি কোশ্চেনগুলো দেখেন নট রেগুলার কোশ্চেন, আপনাকে কোশ্চেন দেখতে হবে ইন্টারন্যাশনাল কোশ্চেন গুলা, মানে ইউএসএমএল কোশ্চেন গুলা, হ্যাঁ ওকে, তারপর হচ্ছে আমার প্ল্যাবের কোশ্চেন গুলা, এমআরসিবির কোশ্চেন গুলা, তখন আপনি বুঝবেন যে কোশ্চেন গুলা কতটা পেঁচানো। ঠিক আছে, তো কোশ্চেন গুলো যদি বুঝতে চান তাহলে আপনাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে। এখানে মুখস্থ করার কোনো অপশন আমাদের হাতে নাই। হ্যাঁ, তখন আমাদের হাতে গিয়ে তখন বোঝার বিষয় আসবে। যেমন রিসেন্ট আমাদের ভাই একজন 906 পাইছে জিসি ভাই, উনি কিন্তু নিজেই প্রথমে আপনার ওনার যে স্ট্যাটাস প্রথম দিছিল কি লিখছিল যে ওনার বেসিকটা খুব ভালো, ওনার বেসিকে ডেভেলপ করার একটা টেন্ডেন্সি ছিল। তাহলে প্রথমে কিন্তু উনি বলে না যে আমার মেমোরাইজ করা ভালো, উনি এটা লিখছে যে ওনার মেমোরাইজ করার ক্ষমতা খুব খারাপ। তো ওনার বেসিক ভালো ছিল। এখন বেসিক ভালো থাকলে আপনি যদি ট্রাই করেন, হার্ড এন্ড সোল ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি রিকভার করে আসতে পারবেন। বাট আপনি মেমোরাইজ ভালো, সেক্ষেত্রে আপনি যে 100% রিকভার করে আসতে পারবেন তা নাও হতে পারে বর্তমান এক্সাম গুলাতে। আমি আগের কথা বলতেছি না, প্রফেট রেজাল্টের কথা বলতেছি না, আমি মানে পোস্ট গ্রাজুয়েশন কথা বলতেছি। প্রফে আমরা কম বেশি কেউ না কেউ পাস করে আসবো, হয়তো 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর লাগবে, বাট একসময় কেউ পাস করে আসবো ইনশাল্লাহ। ওকে, আমি একটু বাড়ি আসছি তো এই জন্য সমস্যা আজকে, মানে বাড়িতে এসেও ক্লাস দিচ্ছি, জিনিসটা হচ্ছে এমন, বসে বসে ক্লাস দিচ্ছে বারে বার। আপনাকে কি বুঝতে পারতেছেন নাকি বুঝতেছেন না বলেন? আশা করি বুঝতেছেন নাকি? যাই হোক, তাহলে আমরা একটু ডায়াগনোসিসটা খেয়াল করে দেখি। আচ্ছা, এটা একটু বুঝতে হবে, আমাদের একটা স্পেশাল সাবস্টেন্স আছে, এটাকে আমরা বলি কপ্রোপরফাইরিন। একটু ভালোভাবে শুনেন, কপ্রোপরফাইরিন ইট ইজ এ সাবস্টেন্স। ইউজুয়ালি এর দুইটা কম্পোনেন্টস আছে, দুইটা টাইপ আছে, টাইপ 1, টাইপ 3। ভালোভাবে শুনেন, মাথা ঠান্ডা করে শুনেন, এই দুইটা টাইপ আছে, টাইপ 1, টাইপ 3। ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ এক্সক্রিটেবল সাবস্টেন্স। ইউজুয়ালি যে টাইপ 1টা আছে, এই টাইপ 1টা বাইলের মাধ্যমে এক্সক্রিট হয়, অর্থাৎ এটা আমাদের বডিতে নিজে নিজে তৈরি হয় বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে। কিন্তু এটা যখন তৈরি হয় তখন এটা বাইলের মাধ্যমে আমাদের বডি থেকে বের হয়ে যায় বাই স্টুল। আচ্ছা, আর এটা হচ্ছে কপ্রোপরফাইরিন 3, যেটা আমাদের ইউরিন দিয়ে পাস করে। তাহলে দুইটা আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। আচ্ছা, কিন্তু একটু মাথা চিন্তা করেন তো, যে মানুষগুলার পাম্পের সমস্যা আছে, যাদের ক্ষেত্রে বাইল লিভার সেল থেকে বের হইতে পারতেছে না, তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা এটা বুঝতে পারি যে কপ্রোপরফাইরিন যেটা আমার বাইল দিয়ে এক্সক্রিট করার কথা ছিল, সেটা কি এখন বাইল দিয়ে এক্সক্রিট করতে পারবে? পারবে না, কারণ বাইল তো আর এখন আগের রাস্তা দিয়ে যাচ্ছে না, সেটা এখন ডিফারেন্ট ট্র্যাক অনুভব করতেছে। কোন ট্র্যাক? ব্লাড ট্র্যাক। তাহলে একইভাবে এই যে কপ্রোপরফাইরিন গুলো আছে, যেটা আগে বাইলের ট্র্যাক অনুভব করতো বা বাইলের ট্র্যাককে ফলো করতো, সে কি এখন আগের ট্র্যাক ফলো করবে? করবে না। তাহলে সে কোন ট্র্যাক ফলো করবে? সে ইউরিন বা ব্লাডের ট্র্যাক ফলো করবে, এবং ব্লাড দিয়ে আলটিমেটলি সে কোথা দিয়ে বের হবে? ইউরিন দিয়ে। তাহলে যেটা কপ্রোপরফাইরিন, যেটা বাইল দিয়ে মানে স্টুল দিয়ে বের হওয়ার কথা ছিল, সেটা এখন কোথা দিয়ে বের হচ্ছে? ইউরিন দিয়ে বের হচ্ছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্রবলেমটা কোথায়, আমার প্রবলেমটা হচ্ছে পাম্পে। তাহলে এটা দিয়ে বিজ্ঞানীরা ডায়াগনোসিস করে যে কিভাবে আমরা ডিউবিন জনসন সিনড্রোমটাকে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হবে? কপ্রোপরফাইরিন আমার ইউরিন দিয়ে পাস হবে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি লিভার বায়োপসি নিই, একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পাবো, সেটা হচ্ছে ব্ল্যাক পিগমেন্টেড লিভার। ওকে, এই কোশ্চেনটা এফসিপিতে আসছে, দেখি নি এবার। ব্ল্যাক পিগমেন্টেড লিভার, এই ব্ল্যাক পিগমেন্টেড যে লিভারটা আছে, এই লিভারটা হচ্ছে ডায়াগনস্টিক ফর দ্য ডিউবেন জনসন সিনড্রোম। তাহলে কেন হয়? ইউজুয়ালি দেখা যায় যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, যে আমাদের বাইলের যে পিগমেন্টগুলো আছে, এই পিগমেন্টগুলা কি হয়? মেটাবোলাইজড হয়ে যায়। এই মেটাবলিজম কোথায় হয়? লাইসোসোমের মধ্যে। এবং মেটাবলাইজ হওয়ার কারণে এগুলার কালার চেঞ্জ হয়ে ব্ল্যাকিশ একটা কালার ডেভেলপ করে, যেটা আমাদের লিভারের মধ্যে প্রেজেন্টেশন হয়, তখন লিভারটাকে ব্ল্যাক লাগে। ওকে, সো ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিং ফর দ্য ডিউবেন জনসন সিনড্রোম। ওকে, তাহলে দুইটা ফাইন্ডিং পাচ্ছি, এটা হচ্ছে কপ্রোপরফাইরিন 1, যেটা আমার বাইল দিয়ে পাস করার কথা ছিল, স্টুল দিয়ে পাস করা ছিল, যেটা আমার ইউরিন দিয়ে পাস করতেছে। 2 নাম্বার হচ্ছে আমার লিভারের অ্যাপিয়ারেন্স, যেটা নর্মাল কালার হওয়ার কথা ছিল, যেটা ব্ল্যাক পিগমেন্টেড কালার হিসেবে প্রেজেন্ট করতেছে। সো this is the two important findings for the Dubin Johnson syndrome। এবং আমি যদি ল্যাব ফাইন্ডিংস করি, আমি অবশ্যই দেখব টোটাল বিলিরুবিনের পরিমাণ হাই এবং কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ হাই, কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ নরমাল। ক্লিয়ার? এবং নো আদার এভিডেন্স অফ লিভার ইনজুরি, বিকজ এখানে লিভারে কোনো ইনজুরি হচ্ছে না, লিভারে কোনো ইনফ্ল্যামেশন নাই, সো এখানে আমার এএলটি, এএসটি, এএলপি কিচ্ছু বাড়ার কোনো চান্স নাই। সো সব এনজাইম অ্যাসে আসবে নরমাল, কপ্রোপরফাইরিন 1 ইউরিন দিয়ে পাস করবে, এবং আমি যদি করতাম লিভার বায়োপসি, তাহলে আমি লিভারের কালার দেখতাম ব্ল্যাক। সো দিস ইজ দ্য ডায়াগনোসিস ফর দ্য ডিউবিন জনসন সিনড্রোম। ক্লিয়ার নাকি বলেন?
ক্লিয়ার? আপনারা ক্লাস করেন না কেন? এই জন্য তো আমি দিতে চাই না মানে রেকর্ডটা 4 ঘন্টার জন্য। ক্লাস করলে ভালো লাগে, ক্লাস না করলে এখন আগ্রহ থাকে না, সত্যি কথা। মনে হয় যে কার জন্য ক্লাস নিব, ঠিক না? সো ক্লাসটা করিয়েন, আমার জন্য হইলেও করিয়েন, ঠিক আছে? ভাইয়াকে মানে ভাইয়ার অ্যাটলিস্ট আগ্রহ রাখার জন্য হইলে করিয়েন, ঠিক আছে? ক্লাসটা করলে ভালো লাগে, মনে হয় অনেকদিন ক্লাস করতেছে, মানে কাউকে বোঝাইতে পারতেছি। কিন্তু ক্লাস না করলে ধরুন যে কি রে ক্লাস কেউ নাই, আমি কাকে বোঝাচ্ছি, নিশ্চয় হচ্ছে এমন। সো দয়া করে ক্লাসগুলো করেন, তাহলে ভালো লাগবে। তাহলে ভাইয়া আপনাদের যতগুলা আপনারা যে সেদিন কমেন্ট করছেন প্রত্যেকটা টপিক আমি পড়ছি, ঠিক আছে? ইনশাল্লাহ আমি প্রত্যেকটা টপিক পোস্ট করবো আপনাদেরকে, এবং কোন কিভাবে কি পড়াবো সবকিছু ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেন আমরা নেক্সট চলে যাই রোটর সিনড্রোম। আমি আগেই বলেছি রোটর সিনড্রোমের মেকানিজমটা আনক্লিয়ার, এখন পর্যন্ত ক্লিয়ার কাট মেকানিজম ডায়াগনোসিস হয় নাই। মেইন প্রবলেমটা কি আগে বলেছি, প্রোটিন রিলেটেড প্রবলেম। কোন প্রোটিন? ট্রান্সপোর্টেড প্রোটিন। কি করে আমার এই বাইল গুলাকে মানে বিলিরুবিন গুলাকে লিভার থেকে ব্লাডে ট্রান্সপোর্ট করে। তাহলে এই প্রোটিনে যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হবে? তাহলে সিম্পল আমার একই আগের মতো প্রায় আগেরটার মতোই, কিন্তু স্পেসিফিক না, নট ডায়াগনস্টিক মেকানিজমটা, যে আমার কোনো কারণে এই ট্রান্সপোর্টেড প্রোটিনগুলা যদি অ্যাবনর্মাল হয়, হ্যাঁ, যেগুলা আমার এই বাইলগুলাকে লিভার থেকে ব্লাডে নিয়ে যায়, তাহলে কি হবে? সে বাইলগুলাকে লিভার থেকে ব্লাডে নিতে পারবে না। তখন এই বাইলগুলা আমার লিভারের মধ্যে অ্যাকুমুলেট করবে এবং আলটিমেটলি সেগুলো কি হবে? একটা সময় গিয়ে ব্লাডে চলে যাবে এবং ব্লাডে গিয়ে আলটিমেটলি যা ছিল সেটাই হবে, অর্থাৎ কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে বিলিরুবিনের পরিমাণ অবশ্যই লেস দেন 5 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে, অর্থাৎ ইট ইজ আ মাইল্ড জন্ডিস, নট মডারেট নট সিভিয়ার, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিম্পটোমেটিক, আর জন্ডিস থাকলেও ভেরি মাইল্ড। ওকে, ওকে। সো আমি আশা করি বুঝতে পারতেছি নাকি ইনশাআল্লাহ। আর আপনারা আমি যখন জানতে চাই আমার সঙ্গে একটু শেয়ার করিয়েন, ঠিক আছে? কারণ আমি তো টপিক, আমি জানি মেডিকেল সায়েন্স তো টপিকের আসলে অভাব নাই। আমি যদি শুধু এই বায়োকেমিস্ট্রি নিয়ে গুতাগুতি করতে চাই, তাহলে বায়োকেমিস্ট্রি থেকে মিনিমাম 100টা টপিক বের হবে। হ্যাঁ, এখন 100টা টপিক তো ভাইয়ার পক্ষে সম্ভব না বোঝানো, তাহলে আমাকে ওই 100 দিন শুধু বায়োকেমিস্ট্রি পড়াইতে হবে, সারা কিছু রাখি। সো আপনারা আপনাদের প্রবলেমগুলো আমার সঙ্গে একটু শেয়ার করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কোন প্রবলেমগুলো কোথায় বেশি হচ্ছে, কোনটার মধ্যে প্রবলেম বেশি। তখন আমি একটু ওগুলা নিয়ে, যেহেতু আমাকে এক একটা মানে নোট বানাতে কিন্তু প্রচুর টাইম লাগে, যেহেতু আমাকে সবগুলা সাইট দেখতে হয়, ঠিক না? আমি আগে অসমোসিস দেখি, ডক্টর নাজিব দেখি, আগে বই পড়ি, লেকচুরি দেখি, বিভিন্ন সাইট দেখি, কোন সাইটে কেমন পড়াচ্ছে, তখন ওই সাইটগুলোকে আমি বিভিন্ন এগুলোকে আনি, তারপর ওটাকে রিকভার করি, বিকজ এগুলো তো ছড়ানো ছিটে থাকে, সবগুলোকে আনি, সো টাইম লাগে। তো আপনাকে আমাকে হেল্প করলে তাহলে আমার টপিক সিলেকশন করতে আর সমস্যা হয় না। বাট জন্ডিসটা আমি নিজ থেকে সিলেকশন করছি, বাট আমার কাছে মনে হয় জন্ডিসটা আমার কাছে অলওয়েজ মানে একটু গ্যাজমেল লাগে। তো আমি জন্ডিসটাকে এই মানে নিজে থেকে চুজ করছি আর কি আপনাদের জন্য। ওকে, আচ্ছা। সো বিলিরুবিন ব্লাডে যাবে না, কোথায় যাবে? আচ্ছা, একটা চিন্তা করেন না, একটা জিনিস চিন্তা করেন না, না বুঝার কিছু নেই। দেখেন একটা বালতি, হ্যাঁ, একটা বালতির মধ্যে প্রচুর পরিমাণ পানি আছে। এখন বালতির মধ্যে একটা নল আছে, নল পাইপ, যে পাইপটা অন করলে পানি পড়ে। ওকে, এখন জাস্ট এটা চিন্তা করেন, ধরেন তো বালতির মধ্যে অর্ধেক পানি আছে, কথার কথা। ওকে, তো উপর থেকে টাঙ্গি থেকে বালতির মধ্যে পানি পড়তেছে, হ্যাঁ, এবং আপনি যখন দরকার আপনি ট্যাপটাকে অন করে পানিগুলোকে ফেলতেছেন। এখন আপনি কোনো কারণে কি হলো, ট্যাপের যেটা দিয়ে অন করতেন সেটা নষ্ট হয়ে গেছে, তাহলে কোনোভাবে ট্যাপটাকে অন করা যাচ্ছে না, কিন্তু টাঙ্কি থেকে পানি কিন্তু ঠিকই বালতিতে পড়তেছে। তাহলে একটা সময় এমন হবে না, বালতির মধ্যে পানি জমতে একটা সময় বালতি পুরো কানায় ভর্তি হয়ে যাবে? হ্যাঁ, তখন কি হবে? তখন এই যে পানিগুলো আপনার টাঙ্কি থেকে বালতিতে পড়তেছে, তখন এই পানিগুলো কোথায় যাবে? আলটিমেটলি বালতি থেকে চুয়ে পড়া শুরু করবে না? পড়ে কই পড়বে? মাটিতে পড়বে। তাহলে আমি যদি চিন্তা করি যে বালতিটা একটা লিভারের সেল, হ্যাঁ, আর ট্যাপটা হচ্ছে আমার ডাক্ট, তাহলে কিছু চিন্তা করে দেখেন তো, ডাক্টটাকে যদি আমি অবস্ট্রাক্ট করে দিই, আর লিভার সেল যদি কন্টিনিউয়াসলি আমার কনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন করতে থাকে, তাহলে একটা সময় কি হবে? একটা সময় লিভার সেলগুলা কনজুগেটেড বিলিরুবিন দ্বারা স্যাচুরেটেড হয়ে যাবে, তখন কিন্তু সে আর কনজুগেটেড বিলিরুবিন ধরে রাখতে পারবে না। তখন সে কি হবে? তখন এই বিলিরুবিন গুলো সব স্প্লিটিং হওয়া শুরু করবে, বের হওয়া শুরু করবে। কোথায় বের হয়ে কোথায় যাবে? যাওয়ার কোনো উপায় আছে? যাওয়ার জায়গা কোথায়? স্পেসে। স্পেস থেকে কই যাবে? ব্লাডে। তো আলটিমেট রেজাল্ট কোথায়? ব্লাড। এবার কি বুঝতেছেন?
ট্রান্সপোর্ট প্রোটিন তো অনেক রকম আছে, কিছু আছে ব্লাড থেকে লিভারে, কিছু লিভার থেকে ব্লাডে, আছে না? ওকে ওকে ওকে, আমরা তাহলে নেক্সট রোটরে আসি না। সো রোটরে কি হচ্ছে, আমার আলটিমেটলি আমার এই ট্রান্সপোর্টের বিলিরুবিন গুলা কিছু ডিফেক্টিভ হচ্ছে, যেটা আমার লিভার থেকে ব্লাডে নিতে পারতেছে না। আচ্ছা এখানে একটু কারেকশন করিয়েন, লিভার থেকে ডাকটে, ডাকটে ব্লাডে না, লিভার থেকে ডাকটে হবে, ঠিক আছে সমস্যা নেই, এটার কারেকশন করে নিন, পরে দিব সমস্যা নেই, কারেকশন করে দিব। আচ্ছা তাহলে আমরা কি হচ্ছে, এখন দেখেন আমাদের মাইল্ড জন্ডিস পাচ্ছি আমরা। এখন যে জিনিসটা আমাকে মাথায় ঢুকাতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিং, সেটা হচ্ছে এই ক্ষেত্রে একটা জিনিস ডিফারেন্ট হবে, সেটা কি, এখানে কিন্তু আমার পাম্পে কোনো প্রবলেম নেই, পাম্প কিন্তু সম্পূর্ণরূপে 100% ওকে, ওকে 100% ওকে ফাংশনাল। তাহলে এই ক্ষেত্রে আমার কপ্রোপরফাইরিন 1 ছিল, যেগুলা আমার কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল মনে আছে, কপ্রোপরফাইরিন 1 গুলা যেটা আমার বাইল দিয়ে এক্সট্রিট হওয়ার কথা ছিল, যেটা ইউজুয়ালি ইউরিন দিয়ে এক্সট্রিট হয় না, হইলেও খুবই কম পরিমাণ, এটা সবসময় একটা লেভেল থাকে, সেটা কিন্তু আমার আগের বা কি ছিল ডুবিন জনসনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ বেড়ে গেছিল, বিকজ সেটা বাইল দিয়ে পারতেছিল না, সব কই যাচ্ছে ইউরিন দিয়ে। বাট এক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি যে আমার কপ্রোপরফাইরিন 1 গুলা কেমনি কেমনি জানো কি হয়, আমার বাইল দিয়ে পাস করে, বিকজ ইট ইজ আ মাইল্ড কন্ডিশন, খুবই সিম্পল, কারণ অধিকাংশ জিনিসই ওকে, খুবই মাইল্ড পরিমাণ বাইল কি হচ্ছে, অবস্ট্রাক্ট হচ্ছে, আটকে যাচ্ছে। এবং দেখেন বিলিরুবিন পরিমাণ কিন্তু লেস দ্যান 5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই জন্য আমরা যখন ইউরিনের মধ্যে কপ্রোপরফাইরিন 1 এর পরিমাণ অ্যানালাইসিস করি, আমি দেখি যে এর মান বাড়ে নাই, এর মান যা ছিল তাই আছে, এর মান যা ছিল তাই আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমার ইউরিনের মধ্যে কপ্রোপরফাইরিন 1 এর মান বাড়ে না, খুবই লিমিটেড পরিমাণ কপ্রোপরফাইরিন 1 ইউরিন দিয়ে পাস করে, বিকজ একটা কথা মনে রাখবেন সবকিছু কোনো কিছু অ্যাবসলিউট না। আমরা জানি কপ্রোপরফাইরিন 1 স্টুল দিয়ে পাস করে, বাট কোনো কিছুই অ্যাবসলিউট না যে স্টুল দিয়ে পাস করে ঠিক আছে, কিন্তু 100% কখনো স্টুল দিয়ে পাস করবে না, কিছু অবশ্যই ইউরিন দিয়ে পাস করবে। তাহলে নর্মালি ইউরিন দিয়ে পাস করতে খুবই 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 লো মান, অল্প। বাট যখন ডিউবিন জনসন ছিল তখন কি ছিল, আলটিমেটলি অবস্ট্রাকশন হওয়ার কারণে সবগুলো কপ্রোপরফাইরিন 1 স্টুল দিয়ে পাস না করে প্রচুর পরিমাণ কপ্রোপরফাইরিন 1 আমার ইউরিন দিয়ে পাস করা শুরু করছে, তখন আমরা ইউরিনের মধ্যে কি পাইলাম, কপ্রোপরফাইরিন 1 এর মান হাই পাইলাম। কিন্তু যখন আমি রোটর সিনড্রোম দেখবো, এখানে একটা স্পেশাল, যেহেতু খুবই মাইল্ড কন্ডিশন, এই মাইল্ডনেসের জন্য আমার কপ্রোপরফাইরিন 1 গুলা বাইল দিয়ে পাস করতে পারে, এক্ষেত্রে ইউরিন দিয়ে পাস করার প্রয়োজন পড়ে না। এই জন্য ইউরিনের মধ্যে যদি আমি কপ্রোপরফাইরিন 1 এর লেভেলটা অ্যানালাইসিস করি, আমি দেখবো সেটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, খুবই খুবই নগণ্য। সো এই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে এটা ডিউবিন জনসন সিনড্রোম না, এটা রোটর সিনড্রোম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ডিফারেন্সিয়েটিভ ফ্যাক্টর কি রোটর এবং ডুবিন। তাহলে ক্যারেক্টারিস্টিক্যালি মানে মেকানিজমিক্যালি আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি না, আলাদা করতে পারি না যে কোনটা ডিউবিন কোনটা রোটর। কিভাবে ডায়াগনোসিস করতে হয়, ডায়াগনস্টিক্যাল ফ্যাক্টর দ্বারা, কি দ্বারা, কপ্রোপরফাইরিন 1 দ্বারা, আর কি দ্বারা, লিভার বায়োপসি দ্বারা। ডিউবিন জনসনে আমরা কি পাইছিলাম, লিভার সেলটা, লিভারটা কি অ্যাপিয়ার করছিল, ব্ল্যাকিশ, বাট এই ক্ষেত্রে লিভারটা 100% নরমাল, বিকজ আমার এখানে কোনো পিগমেন্টেশন জমে না। এটা হচ্ছে ফ্যাক্টর। এটা একটু, এটা কিন্তু মেকানিজমটা নট আন্ডারস্টুড, মানে 100%লি ক্লিয়ার মেকানিজম না, কিন্তু এটা জেনেটিক্যাল একটা কন্ডিশন, মিনারেল জেনেটিক্যাল কন্ডিশন। বাট এটার ডিফারেন্সিয়েট ফ্যাক্টরটা হচ্ছে আমার কি দিয়ে, কপ্রোপরফাইরিন 1 এবং লিভার অ্যাপিয়ারেন্স দিয়ে, মেইন ফ্যাক্টর, কিন্তু মেকানিজমটা নট ওয়েল আন্ডারস্টুড এখন পর্যন্ত। আচ্ছা বাদ দেন, একই জিনিস কি, টোটাল বিলিরুবিন হাই, কনজুগেট বিলিরুবিন হাই, আর আদার ফিচার নরমাল, বিকজ এখানে কোনো লিভার ইনজুরি হয় নাই, ডাক্ট ইনজুরি হয় নাই, সবকিছু ওকে, সো নো প্রবলেম, ক্লিয়ার। সো রোটর গেল, ডিউবিন গেল, এই দুটো নট ইম্পর্টেন্ট, সো তা আমরা পড়ে ফেলাম ইনশাআল্লাহ, আমাদের কোনো সমস্যা নেই, পড়ে ফেলব, বিকজ আমাদের এফসিবিসি এই কোশ্চেনটা আসছে, সো যেহেতু আসছে আমরা পড়ে ফেলছি। এবার আসেন আমাদের দুটো বিলের ট্র্যাক কন্ডিশন, দুটো ছিল, একটা হচ্ছে পিএসসি, একটা হচ্ছে পিবিসি, একটা ছিল পিএসসি আর একটা ছিল পিবিসি। আচ্ছা এখন আসেন পিএসসি, খুবই 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 মানে কবে খুঁজি বললাম, 5-6বার বলে ফেলাম, এতটাই খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা এখানে ডিটেলসে পড়বো না, বাট এই টপিকগুলা এমআরসিপি এবং প্ল্যাবে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যারা কোশ্চেন সলভ করে তারা জানে। এই পিএসসি পিবিসি, হ্যাঁ, এতটা ইম্পর্টেন্ট টপিক ফর ডিফারেন্ট পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন, ডিফারেন্ট এমসিকিউ রিলেটেড এক্সামিনেশন, এসবিএ রিলেটেড এক্সামিনেশন, এগুলো ডেভিডসনে খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে, যারা আপনারা পড়বেন, সিনিয়র যারা আছেন তারা ডেভিডসন থেকে অবশ্যই পড়ে নেবেন। বাট আমরা আপাতত এখানে একটা টোটাল ডায়াগনোসিস, মানে টোটাল
জ্ঞান লাভ করবো, বিকজ আমাদের টপিক আজকে পিএসসি না, আমাদের টপিক জন্ডিস। তবু আমরা পিএসসি নিয়ে হালকা পাতলা জানবো, যাতে করে আমরা জন্ডিস বুঝতে পারি। বিকজ এখানে পিগমেন্ট সাবস্টেন্স অ্যাকুমুলেট করে না রোটরে, কিন্তু ডুবিনে করে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল ফিচার। আচ্ছা, কারণ পিএসসি তে খেয়াল করে দেখেন, পিএসসি মানে হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস। ভাইয়া প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট এখানে। প্রাইমারি মিন্স মিন কি? প্রাইমারি মানে হচ্ছে এর আন্ডারলাইন কোনো কজ নাই, এটা নিজেই কজ। কেন হয়? নট ওয়েল আন্ডারস্টুড, এখন পর্যন্ত ডায়াগনোসিস করা যায় নাই কেন হয়। অটো ইমিউন রিলেটেড কন্ডিশন, ভালোভাবে শুনেন। আমি কিছুদিন পরে ইনশাআল্লাহ আপনাদেরকে ইমিউনিটি পড়াবো। যারা ক্লাস করবেন অবশ্যই ক্লাসগুলো করবেন, ওকে, যার সামর্থ্য করবেন, সমস্যা নেই, কিন্তু করার ট্রাই করি, রিকোয়েস্ট। বিকজ ইমিউনিটি ছাড়া আমাদের কোনো কিছুই কমপ্লিট না। ইট ইজ আ অটো ইমিউন রিলেটেড কন্ডিশন। অটো ইমিউন মানে যার কেন হয়েছে, কি জন্য হয়েছে, কোথেকে হয়েছে বোঝায় না। সো ইট ইজ আ কল্ড প্রাইমারি কন্ডিশন। তাহলে কেন হয়েছে নট আন্ডারস্টুড। কিসের আন্ডারলাইন কজ নাই, ওর নিজেই একটা কজ। কেন কজ? অটোইমিউন কজ। কি রিলেটেড কন্ডিশন? ইমিউন রিলেটেড কন্ডিশন। ওকে, স্ক্লেরোজিং, খুবই 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 ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্ক্লেরোসড মানে হার্ডেন্ড, শক্ত হয়ে যাওয়া। স্ক্লেরোসড মানে হার্ডেন্ড, শক্ত হয়ে যাওয়া। কেন শক্ত হয়েছে? ফাইব্রাস টিস্যু দ্বারা। ফাইব্রাস টিস্যু কি তৈরি করে? কোলাজেন ফাইবার সিক্রেশন করে। কোলাজেন ফাইবার কেমন, হার্ড নাকি সফট? হার্ড। তাহলে কোলাজেন যেখানে অ্যাকুমুলেট করবে সেই স্ট্রাকচার কেমন হয়ে যাবে? হার্ডেন্ড, থিকেন্ড, স্ট্রং। এই জন্য এর নাম স্ক্লেরোজিং। স্ক্লেরোসড, হার্ডেন্ড হয়ে যাবে। কি হার্ডেন্ড হবে? ডাক্ট। কোন ডাক্ট? কোন ডাক্ট? এক্সট্রা অর ইন্ট্রা? প্রত্যেকটা ওয়ার্ড বলতেছি, প্রত্যেকটা ওয়ার্ড শুনেন। ক্লাস যার দরকার সে করবেন, আমি কাউকে ধরে ক্লাস শোনা। ইন্ট্রা অর এক্সট্রা? বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রা। তাহলে পুরো ওয়ার্ডটাকে একটু ডায়াগনোসিস করি। প্রাইমারি কেন হয় জানা যায় না, ইউজুয়ালি ইমিউন রিলেটেড কন্ডিশন। স্ক্লেরোজিং, ফাইব্রোসিস হয়, কোলাজেন ফাইবার অ্যাকুমুলেট করে, ডাক্টগুলা স্ক্লেরোজ, হার্ডেন্ড হয়ে যায়। কোলেনজাইটিস, আইটিস মানে ইনফ্ল্যামেশন। কোলেঞ্জ কথার অর্থ কি বুঝায়, কাকে বুঝায়? ডাক্টকে বুঝায়। কোন ডাক্টকে? বিলিয়ারি ডাক্টকে। ওকে, সো আমার ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ডাক্টগুলো কি হয়ে যাবে? স্ক্লেরোজড হয়ে যাবে, যার আন্ডারলাইন কোনো কজ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ইট ইজ আ কজ প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর কি বললাম? আইটিস মানে ইনফ্ল্যামেশন হবে, অবশ্যই এখানে ইনফ্ল্যামেশন হবে। আচ্ছা, সো ওই গেল মানে এটা। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার? এখন এটা আমি যে পড়াশোনা করছিলাম সেটা হচ্ছে, এখানে যে আমি যদি মানে ডাক্টটাকে নিয়ে যদি স্লাইস করি, এটাকে বলি ট্রানসেকশন। কেটে ফেললাম, এই যে একটা ডাক্ট, ইট ইজ আ ডাক্ট। এই ডাক্টটাকে ট্রানসেকশন কাটলে আমি যদি দেখবো বিষয়টাকে, আমি দেখার পর দেখবো কি, ইট ইজ আ অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স। অনিয়ন স্কিন তো বুঝেন না? আমি যদি একটা অনিয়নকে কাটি, দেখবো কেমন, গোল 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 গোল। এখানে দেখেন জিনিসটা, দেখেন গোল 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 গোল, দেখছেন? আচ্ছা, ইট ইজ অনিয়ন স্কিন ফাইব্রোসিস। তিনটে বিষয় ঘটবে। এক, ইনফ্ল্যামেশন, ইয়েস আইটিস আছে। দুই, ফাইব্রোসিস, ইয়েস স্ক্লেরোস আছে। তিন, স্ট্রিকচার। হোয়াট ইজ স্ট্রিকচার? স্ট্রিকচার মানে হচ্ছে কোন ডাক্ট, কোন লুমেন যদি ক্লোজ হয়ে যায়, যদি দুইটা কোন লুমেন ক্লোজ হয়ে যায়, কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। কেন? যদি ওদের মধ্যে কোনো অ্যাডহেশন ডেভেলপ করে অথবা ফাইব্রোসিস ডেভেলপ করে, তখন দুইটার লেয়ার একটার সঙ্গে লেগে যায়। লেগে কি করে? এই ডাক্টটা, এই লুমেনটাকে ক্লোজ করে ফেলে। ওকে, এটাকে আমরা বলি স্ট্রিকচার। কোথায় হয়? আমি বলেছি ইউজুয়ালি ইন্ট্রাহেপাটিক ডাক্টে এক্সট্রাহেপাটিক হতে পারে। ইউজুয়ালি ইন্ট্রাহেপাটিক হয়, এক্সট্রাহেপাটিক হতে পারে, কমনলি, কোনো সমস্যা নেই, হতে পারে। তাহলে কি হবে? স্ট্রিকচার ইন বোথ ইন্ট্রা এন্ড এক্সট্রাহেপাটিক বিলিয়ারি ডাক্ট। সো তিনটে বিষয় হবে। এক, আইটিস, ইনফ্লামেশন। স্ক্লেরোসিং মানে ফাইব্রোসিস। তিন, ক্লোজ হয়ে যাবে। সো স্ট্রিকচার কোথায়? ইন্ট্রা আর এক্সট্রাহেপাটিক বিলিয়ারি ডাক্টে। ক্লিয়ার? এই তিনটা বিষয়কে বললে আমরা বলবো পিএসসি, ডাইরেক্ট কথা শেষ। প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস কোথায় পাওয়া যায়? ইউজুয়ালি মিডল এজ পার্সনদের ক্ষেত্রে, যাদের আইবিডি আছে। হোয়াট ইজ আইবিডি? এটা কি ভাইয়া? ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, যার দুইটা পার্ট ইউজুয়ালি। একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, আর একটা হচ্ছে ক্রোনস ডিজিজ। ইনশাআল্লাহ প্রায় পড়াইছি, যারা ক্লাস করছেন আগে পড়াইছিলাম, এগুলো প্রায় পড়ে ফেলছি। আইবিডি কি ডিটেলসে পড়াইছি না? ক্রোন ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস যারা পড়ছেন তারা জানেন আমি ডিটেলসে পড়াইছি। এগুলো নিয়ে কোনো কনফিউজ থাকার কথাই না আপনাদের, যারা ক্লাস করছেন। সো হোয়াটএভার। লিঙ্ক টু, দেখেন আমরা বলছি লিঙ্ক টু মানে কি? যেহেতু অটো ইমিউন ডিজিজ একখানে হয় না, মাল্টিপল জায়গায় হয়। অটো ইমিউন ডিজিজ এক জায়গায় হয় না, মাল্টিপল জায়গায় এফেক্ট করে।
এই জন্য এই ডিজিজটার সঙ্গে ইউজুয়ালি আরো কিছু কন্ডিশন ইন্টার রিলেটেড। তার মধ্যে একটা বললাম আইবিডি, আর একটা বললাম কোলেনজিওকার্সিনোমা অথবা ক্যান্সার অফ দ্য গল ব্লাডার। এটা ইন্টার রিলেটেড ডিজিজ, মানে মাল্টিপল জায়গাকে অ্যাটাক করে। আচ্ছা, ইউজুয়ালি এই কন্ডিশনকে ডায়াগনোসিস করতে হয় কি দ্বারা? এমআরসিপি দ্বারা। দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে এমআরসিপি, ইআরসিপি। ইটস নট এক্সাম এমআরসিপি, ইটস একটা ডায়াগনস্টিক প্রোসিডিউর। এমআরসিপি ম্যাগনেটিক রেজোনেন্স কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি, ইআরসিপি এন্ডোস্কোপিক রেট্রোগেড কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি। একটা হচ্ছে ম্যাগনেটিক, মানে হচ্ছে এমআরআই এর মতো কাজ করে, যেটা নন ইনভেসিভ প্রোটোকল। আর একটা হচ্ছে ইআরসিপি, যেটা এন্ডোস্কোপের মাধ্যমে কাজ করে, যেটা একটা ইনভেসিভ প্রোটোকল। সো আমরা এমআরসিপি দিয়ে শুধু ডায়াগনোসিস করতে পারি, কিন্তু ইআরসিপি দিয়ে আমরা ডায়াগনোসিস এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিউটিক, মানে ডায়াগনোসিস এন্ড থেরাপিউটিক বোথ পারপাসে আমরা ইআরসিপি ইউজ করতে পারি। আমি যদি একটা এমআরসিপি করি, কি পাবো? এটাকে আমরা বলি প্রোনটি অ্যাপিয়ারেন্স। এই ফিচারটাকে আপনার দরকার নেই, পাতেন, এটা আপনার দরকার নেই। কি অ্যাপিয়ারেন্স সেটা যারা 5th ইয়ার পড়বেন তাদের পড়া ইনশাআল্লাহ। এখন আপনাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে, আপনারা জাস্ট বুঝা ট্রাই করেন। আচ্ছা, এটা ট্রিটমেন্ট একটা ট্রিটমেন্ট লিভার ট্রান্সপ্লান্ট, বিকজ অটোইমিউন ডিজিজের অধিকাংশ ট্রিটমেন্ট হয় না। একটা ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, অধিকাংশ ক্ষেত্রে ফেল করে, তখন আমরা কি করি? লিভার ট্রান্সপ্লান্ট করে ফেলি। কাহিনী কত। ওকে, এরপর হচ্ছে পিবিসি, খুব ইম্পর্টেন্ট, মজা, আমার এগুলো খুব পছন্দ, এই টপিকগুলো আমার খুব পছন্দ, আমি মজা পাই, বোঝার অনেক কিছু আছে। ইট ইজ প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস। ভাইয়া এটা আর আগেরটা কিন্তু সেম জিনিস না, এটাকে বলতেছি বিলিয়ারি, আগেরটাকে বলছি স্ক্লেরোজিং। আগেরটা হার্ডেন হইতে, এখানে হার্ডেন হবে না, এটাই হচ্ছে মেন পার্থক্য। বাট বাদ বাকি সব কিছু সেম। এটাও মিডল এজ পার্সনের ক্ষেত্রে হয়, আগেরটা মহিলা ছেলেদের ক্ষেত্রে হয়, এটা মহিলাদের ক্ষেত্রে হয়। পার্থক্যগুলো দেখছেন? আমি তো বলে দিচ্ছি পার্থক্য একই সঙ্গে, এমসিকিউ কভার করার জন্য আমি দুই ক্ষেত্রে পার্থক্য বলে দিচ্ছি। হ্যাঁ, ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ফ্যাক্টরগুলো, যে আমি কিভাবে পার্থক্য করব। ওকে, আর যখন আমরা মেডিসিন পড়াবো তখন আমি ভাইয়াকে আপনাকে কিভাবে আমরা ডায়াগনোসিস করি, কিভাবে ট্রিটমেন্ট দিব, কিভাবে কি করতে হয় সব বলে দিব, ফলো কি দিব। সো এখন আমাদের দরকার না, আমরা জন্ডিস পড়তেছি আজকে। সো মিডল এজ ফিমেলদের ক্ষেত্রে হয়, আগেরটা মেলদের ক্ষেত্রে হইতো। পার্থক্য দেখে নেন, অটোইমিউন কন্ডিশন, ওটা অটোইমিউন কন্ডিশন। ওখানে ছিল আইবিডি কমন, এখানে হচ্ছে অটো ইমিউন থাইরয়েডাইটিস, থাইরয়েড গ্ল্যান্ড এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস, কি জয়েন্টের প্রবলেম। কজ আগে বলেছি আননোন কজ, এখন পর্যন্ত জানা যায়নি কেন হয়। সিমটম কি হবে? সিমটম সেম জিনিস। অধিকাংশ পোস্ট হেপাটিক জন্ডিসের সিমটম 4টা, মুখস্থ করা কিচ্ছু নাই। অধিকাংশ পোস্ট হেপাটিক জন্ডিসের সিমটম 4টা। ভালো বলতেছি, সিমটম কি কি হবে? পেশেন্টের গা চুলকাবে, প্লুরাইটাস, কেন হবে অলরেডি জানেন। 2, পেশেন্টের ফ্যাটিকাবিলিটি ডেভেলপ করবে, কেন? কারণ বাইল যেতে পারতেছে না, অলরেডি ফ্যাট অ্যাবজর্ব হচ্ছে না, আর ফ্যাট অ্যাবজর্ব না হলে এনার্জি পাবো না, এনার্জি না পেলে দুর্বল হবো, সো ফ্যাটিক। 3, জন্ডিস হতে পারে, কেন হবে জানি? পেল স্টুল, ডার্ক ইউরিন। পেল স্টুল কেন হবে? বিকজ স্টার্কোবিলিনোজের ফর্মেশন হচ্ছে না, এই জন্য স্টুল হবে ছাই কালার, এবং ইউরোবিলিনোজের ফর্মেশন হচ্ছে না, এই জন্য স্টুল হবে সরি, এই জন্য ইউরিন কি হবে? নর্মাল কালার হবে না, তাহলে কি কালার হবে? এই যে কনজুগেটেড বিলিরুবিন, তার কালার কি? ইয়েলো কালার। তাহলে এই এক্সেসিভ কনজুগেটেড বিলিরুবিন যখন ইউরিন দিয়ে পাস করবে, তখন ইউরিনের কালার কি হবে? নট ইয়েলো কালার, ডার্ক কালার। ওকে, বুঝতেছেন? আচ্ছা, একটা কোশ্চেন সবাই ভাই বলতেছে, ভাইয়া মানে ফিজিওলজির সঙ্গে যদি আমরা ডিজিজ গুলোকে অরিয়েন্ট করিয়ে পড়তে পারি, অথবা অনেকে বলতেছে ভাইয়া আমরা অরিয়েন্টেশন বুঝি না, কিভাবে আমরা একটা জিনিসের সঙ্গে একটা অরিয়েন্টেশন করব। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ, এটা আমরা কখনোই ফার্স্ট ইয়ার থেকে বুঝে উঠতে পারবো না, বিকজ আমাদের ফার্স্ট ইয়ারে ফিজিওলজি থাকে, কারণ ফার্স্ট ইয়ারে তো আমরা প্যাথোলজি, ফার্মাকোলজি পড়তে পারবো না। কে কখন কো রিলেট করতে পারবে? যখন সে ফিজিওলজি জানবে, তার রেসপেক্টিভ প্যাথোলজি জানবে, দেন তার রেসপেক্টিভ ফার্মাকোলজি জানবে, দেন তিনটাকে মিলে সে যখন মেডিসিন জানবে, তখন সে কোরিলেট করতে পারবে। এটা হচ্ছে কোরিলেটেড ফ্যাশন। ওকে, আমি যখন একটা রোগীকে তাকাই, আমি যখন একটা রোগীর দিকে তাকাবো, সবার প্রথমে রোগী আমাকে প্রেজেন্ট করবে কিছু জিনিস, দিস ইজ কল্ড মেডিসিন। রোগী আমাকে কি প্রেজেন্ট করতে, দিস ইজ মেডিসিন। দেন রোগীর কি প্রবলেম, দিস ইজ প্যাথোলজি। তাহলে প্যাথোলজি কেন হয়েছে? তাহলে নর্মাল কি ছিল? ফিজিওলজি। ট্রিটমেন্ট কি দিব? ফার্মাকোলজি। এন্ড দিস ইজ দ্য কোরিলেশন। সো কোরিলেশনটা আমরা কখনোই ফার্স্ট ইয়ার থেকে বুঝতে পারবো না। হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে আমরা যখন পড়বো, তখন আমরা কিছুটা জিনিস আগায় রাখবো। কিভাবে আগায় রাখবো? আমি হেল্প করতেছি, আপনারা নিজেরা পড়ে নেবেন, সেটা আপনাদের পার্সোনাল চয়েস। আমি জাস্ট আমার পক্ষ থেকে যতটুকু আমার মনে হয়, আমি নিজে অ্যানালাইসিস করে যা বুঝি সেটা ভাই বলার ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে আমি যখন ফিজিওলজি পড়বো, যেমন সবার একটা প্রবলেম সিভিএস, ইসিজি নিয়ে টেনশন করার কিছু নাই। ইসিজি আমরা পরে পড়বো ইনশাল্লাহ। ইসিজি রাখেন, ইসিজি পরে কথা, এটা ফিজিওলজির পার্ট হইলো, এটা আসলে ফিজিওলজির পার্ট না, বহুত পরে কথা।
ইসিজি পড়ে, বিকজ আমরা যদি সিবিএস না বুঝি, সিবিএস এর প্যাথোলজি না বুঝি, হ্যাঁ তারপর কি তাহলে আমরা ইসিজি বুঝবো, তাহলে আমি ইসিজি কোথেকে বুঝবো? সিম্পল কথা, ফিজিওলজি মধ্যে ইসিজি না টানাটানি করার দরকার নেই, পরে এটা ইনশাল্লাহ আমরা কিভাবে এটাকে সাজাতে হয় এটা বুঝাবো ইনশাল্লাহ। যেটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, প্রত্যেকে যদি হেল্প করতেছি সমস্যা নেই, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা ফিজিওলজি পড়তেছেন তারা একটা খুব খেয়াল করবেন জিনিসটা, সেটা হচ্ছে আপনি ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল পড়লেন, কথার কথা যে আপনি পড়লেন স্টার্লিং ল বলে যে আপনার হার্ট, হ্যাঁ একটা হার্টের মাসেল, হ্যাঁ তার মধ্যে আপনি যত বেশি ওয়াটার দিবেন তত সে বেশি কন্ট্রাক্ট করবে। ইট ইজ ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। এখন এটার সঙ্গে সম্পর্কিত কোথায়? এটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে কোথায়? হার্ট ফেলিয়ার। হ্যাঁ কেন? বিকজ আমি পড়াচ্ছি, আপনারা অন্যখানে যাবো না, আমরা অন্যখানে যাইলে আমাদের সমস্যা হয়ে যাবে। আমি জাস্ট একটু আপনাকে বলেছি, কারণ কখন আমাদের সাথে কথা আমি যাই না, সো একটু বলে হেল্প করে দেওয়ার জন্য জিনিসটা, যে কিভাবে আপনি কোরিলেট করা ট্রাই করবেন। হ্যাঁ আমরা আস্তে আস্তে হেল্প করবো, বাট এখন আপনি নিজেকে নিজে হেল্প করেন। সেটা হচ্ছে যে ফ্র্যাঙ্ক স্টার্লিং কি বলে, আন্ডার দ্য ফিজিওলজিক্যাল লিমিট আপনি যত ওয়াটার ব্লাডে হার্টে ঢুকাবেন হার্ট তত যদি কন্ট্রাক্ট করবে। এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। হার্ট ফেলিওর কি বলে, ইট ইজ এ প্যাথোলজিক্যাল কন্ডিশন, তাহলে ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল এখানে প্রযোজ্য নয়। তাহলে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল বলছিল যত ব্লাড ঢুকাবে তত বেশি কন্ট্রাক্ট করবে, কিন্তু আন্ডার ফিজিওলজিক্যাল কন্ডিশনের মধ্যে। কিন্তু হার্ট ফেলিওর কি বলে, যে আপনি হার্টের মধ্যে এত পানি চলে আসছে যে হার্ট এখন কন্ট্রাকশন করতে পারতেছে না, তাহলে এটা ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল এর প্যাথোলজিক্যাল পার্ট, ইট ইজ দ্য কোরিলেশন। এটা আপনাকে এটুকু পর্যন্ত আপনি বুঝতে পারবেন। এখন হার্ট ফেলিওর কিভাবে হয় সেটা আমার বোঝার দরকার নেই অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে, বিকজ আপনার এখন প্যাথোলজিতে আপনি জান নাই, বাট আপনি ক্লিনিক্যাল কোরিলেট কি করতে পারবেন, সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল আপনাকে ফিজিওলজিক্যাল জিনিস শেখায়, তাহলে তার প্যাথোলজিক্যাল কাউন্টার পার্টটা কি? তাহলে প্যাথোলজিক্যাল কাউন্টার পার্ট এটাই বলে যে একটা লেভেল যখন ক্রস করে যাবেন, ফিজিওলজিক্যাল কন্ডিশন যখন ক্রস করে যাবেন, তখন আপনি হার্টে যত বেশি ওয়াটার ঢুকাবেন হার্ট তত জোরে কন্ট্রাকশন করতে পারবে না, হার্ট তখন ফেল করবে। দিস ইজ কল হার্ট ফেলিয়ার। এটা হচ্ছে আপনাদের কোরিলেশন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, হাজার কোটি কোটি এক্সাম্পল আছে, আমি যাচ্ছি না ওখানে। আমি আপনাদের সবগুলো আমি প্রত্যেকটা কমেন্ট বসে বসে পড়ছি, অনেক বাকি আছে পড়বো। তো আমি যাদের মধ্যে কোশ্চেন দেখছি আমি এখানে আপনাকে জাস্ট বলতে চাচ্ছি যে আপনারা এগুলাকে কোরিলেট করা ট্রাই করবেন, ঠিক আছে? আমি ভাই ইনশাআল্লাহ করব, সিবিএস পড়াই দিব আসলে। আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমাদের সিমটম কি হবে বুঝে গেছি কিন্তু আমরা। এবং লাস্ট কি ছিল? হাইপার কোলেস্টেরিমিয়া। একটা কথা মাথায় রাখতে হবে, হাইপার কোলেস্টেরিমিয়া মানে যখন ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেল অনেক বেড়ে যায়, তখন অনেক সময় এই কোলেস্ট্রল গুলা বডির স্পেসিফিক কিছু পার্টে গিয়ে জমা হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে চোখের ইনার ক্যান্থাস। দিস ইজ কল্ড এক্সটার্নাল ক্যান্থাস বা ল্যাটারাল ক্যান্থাস। দিস ইজ কল্ড ইনার ক্যান্থাস, অ্যাঙ্গেল অফ দ্য আই। ইট ইজ দ্য ল্যাটারাল অ্যাঙ্গেল, ইট ইজ দ্য মিডিয়াল অ্যাঙ্গেল। ইনার ক্যান্থাসের এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় কোলেস্ট্রল জমার একটা টেন্ডেন্সি আছে। যখন কোলেস্ট্রল জমে একে বলে জ্যান্থোমা। কি বলে? জ্যান্থোমা। তাহলে পিবিসি পেশেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ফিচার হচ্ছে তাদের কি ডেভেলপ করে? জ্যান্থোমা, ইনার ক্যান্থাসে অথবা আইলিডের নিচে। ওকে তাহলে পিএসসি শেষ, পিবিসি শেষ, বাকি রইল কি? বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। আজকে না পড়াই আর নাকি পড়াবো? বলেন, বললে শেষ করে দিব, নাহলে নেক্সট ক্লাস দিব, বলেন আপনাদের ইচ্ছা। আমি চাই না যে প্রেশার নেই, আমি চাই যে আপনারা ফুল পড়েন, বাট ডিটেলসে পড়ে নেন। বাট ওখানে কিন্তু এটা ঠিক করে রোটারি একটু ঠিক করে নিয়েন, ওটা লিভার টু ব্লাড হবে না, ব্লাড টু লিভার হবে, ঠিক করে নিন। সরি কি ঠিক করলাম বুঝি বলে গেছি। এটা হবে ব্লাড টু লিভার, ঠিক করে একটু কারেকশন করেন, ব্লাড টু লিভার হবে এটা। বলেন পড়াবো নাকি শেষ করে দিব? পড়াই না, শেষ করি তাহলে। ওকে থ্যাংক ইউ, খুবই খুশি হইলাম পড়াতে বলছি দেখে। সো আর বেশি পড়াবো না, এখন আমরা একটু দ্রুত টানবো, কারণ এখন আমাদের ইজি বিষয়টা আমরা সব বুঝে গেছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন কন্ডিশন, দেয়ার আর 6 কন্ডিশন, প্রত্যেকটা সেম, শুধু কন্ডিশনগুলো ডিফারেন্ট। আমি জাস্ট একটা জিনিস ভালোভাবে বুঝাবো, সেটা বুঝলে এনাফ আপনাদের জন্য। তাহলে আমাদের সিমটম কি হবে? অলরেডি আমরা সব সিমটম বুঝে গেছি। প্রথমটা হচ্ছে, আবার বলতেছি, বারবার বলতেছি, কারণ স্যার কোশ্চেন করবে, সেটা হচ্ছে একটা অবস্ট্রাক্টেড পেশেন্ট, একটা বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন পেশেন্ট আপনার কাছে কিভাবে প্রেজেন্ট করবে, আপনার কাছে এসে সে কি প্রেজেন্ট করবে, এটা ইম্পর্টেন্ট। প্রথম প্রেজেন্টেশন সে বলবে, আপনি যখন জিজ্ঞেস করবেন বাবা আপনার কি সমস্যা, সে বলবে তার হয় পেইন, তার রাইট পার্টে পেইন। রাইট পার্ট কেন? বিকজ আমাদের বিলিয়ারি ট্র্যাক্ট জিনিসটা রাইটে। সে বলবে রাইট পার্টে সে পেইন, তাহলে আমার ইনফেকশন থাকলে পেইন থাকবে, স্টোন থাকলে পেইন থাকবে, কার্সিনোমা থাকলে থাকবে না, মানে এটা নির্ভর করবে, তাহলে পেইন থাকতে পারে। সে বলবে যে তার রাইট পার্টে পেইন। ওকে, সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আপনি যখন জিজ্ঞাসা করবেন বাবা আর কি কোনো সমস্যা আছে, সে বলবে বাবা আমার গায়ে চুলকায়। সেই জামা উঠে দেখবে তার গায়ে চুলকানি দাগ, মানে স্ক্র্যাচের দাগ।
থার্ড বলবেন, আপনি যখন বলবেন আপনার পায়খানাটা কেমন, সে বলবে আমার পায়খানা দেখতে ছাইয়ের মতো। কথা শুনেন, ছাইয়ের মতো, অ্যাশ কালার। আপনার প্রস্রাবের কালার কি নরমাল? সে বলবে না, প্রস্রাব টুকটুকে লাল। লাল আসলে না, ডার্ক কালার। সে ডার্কটা বলতে পারবে না, বাংলা মানুষ, স্বাভাবিক কথা। সো 4টা ওয়ার্ড আপনাকে বলে দিল বাখা, 4টা কথা বলে দিল, মানে এই 4টা দেখে আপনি চোখ বন্ধ করতে পারবেন যে পেশেন্টটার একটা স্পেশাল কন্ডিশন ডেভেলপ করছে, সেটা হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিস অর অবস্ট্রাক্টেড জন্ডিস অর সার্জিক্যাল জন্ডিস। কাহিনী খতম। এবার মেকানিজমে আসেন যে কিভাবে হয়েছে, সেটা আলাদা কথা, সেটা পরে আসতেছি। তাহলে কেন কোনটা হয়েছে সেটা আমরা অলরেডি জানি, আমি এটা কথা বলতে চাচ্ছি না। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পেশেন্টের ব্লাড টেস্ট যদি করি তার মধ্যে হাইপার কোলেস্টেমিয়া থাকতে পারে, বিকজ কোলেস্ট্রল লেভেল বাড়বে। 2 নাম্বার হচ্ছে অনেক সময় দেখা যায় পেশেন্টের বডিতে ব্লিডিং ডিসঅর্ডার ডেভেলপ করে, বিকজ ডিউ টু ভিটামিন কে ডেফিসিয়েন্সি। এবং আমরা এটাও জানি 4টা ক্লটিং ফ্যাক্টর আছে যারা ভিটামিন কে ডিপেন্ডেন্ট। দেয়ার আর 4 ক্লটিং ফ্যাক্টর, 2, 7, 19, আমরা বলি 29, 910। এই 4টা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। তাহলে ভিটামিন কে যদি অ্যাবজর্ব না হতে পারে, তাহলে এই 4টা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হতে পারবে না। আর যদি এই 4টা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট না হয়, তাহলে আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে এবং কমন পাথওয়ে ক্লোজ হয়ে যাবে। আর তখন আমাদের কি হবে? ব্লিডিং ডিসঅর্ডার ডেভেলপ করবে, ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করবে। পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করবে, তার কেটে গেলেই ব্লিড হবে। তাকে আপনি ইজিলি সার্জারি করতে পারবেন না, কারণ আপনি সার্জারি করতে গেলে তার ব্লিড হবে, সে মারা যাবে। ওকে। এবং ভিটামিন ডি না থাকার কারণে তার কি হবে? বোন উইক হবে। বিকজ আমরা জানি আমাদের বোনকে স্ট্রং করার জন্য, স্ট্রেংথেন করার জন্য কি লাগে? ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম কাকে ছাড়া কাজ করতে পারে না? ভিটামিন ডি কে ছাড়া। এই জন্য পেশেন্টে কি হবে? বোন উইকেন হবে। আমরা বলি অস্টিওম্যালাসিয়া ডেভেলপ করবে। ঠিক আছে। এবং আমরা ল্যাব ফাইন্ডিংসে যদি তাকাই, আমরা দেখব তার টোটাল বিলিরুবিন লেভেল হাই। ওকে, অবশ্যই হাই, সিভি হাই। কনজুগেটেড বিলিরুবিন অবশ্যই হাই। আনকনজুগেটেড ইউজুয়ালি নরমাল। এএলপি হাই, বিকজ আমরা জানি এএলপি ইন্ডিকেট করে কাকে? ইউজুয়ালি ডাককে। এবং তার সঙ্গে আমরা যদি এএলপি গামা গ্লুটামেট ট্রান্সফারেজ এবং 5 নিউক্লিওটাইডেজ করি, তখন সেটাও হাই থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, আমি জানি না কত বুঝতে পারতেছি আপনাদেরকে। এবার আসেন আমরা মানে কন্ডিশনগুলো দিকে তাকাই। প্রথম যে কন্ডিশনটা ছোট করে আলোচনা করব। প্রথম কন্ডিশনটা হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস। কোলেডোকো ইন্ডিকেট করে কমন বাইল ডাককে, লিথিয়াসিস ইন্ডিকেট করে স্টোন ফর্মেশনকে। তাহলে কোনো কারণে আমার যদি বাইল স্টোন বা গল স্টোন ফর্মেশন হয়, যে স্টোনটা আমার কমন বাইল ডাক্টে এসে আটকে গেছে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস। তাহলে একটা স্টোন যদি কমন বাইল ডাক্টকে অক্লুড করে ফেলে, তাহলে সিম্পল বাইল কি ওই ট্র্যাকটাকে কজ করতে পারবে? পারবে না। তখন কি হবে? সিম্পল অবস্ট্রাক্টেড জন্ডিস ডেভেলপ করবে। এবং একটা স্টোন যখন লং টাইম ধরে কমন বাইল ডাক্টকে অবস্ট্রাক্ট করে থাকে, তখন তার প্রক্সিমাল মানে আগে কি ডেভেলপ করে? ইনফেকশন বা ইনফ্লামেশন ডেভেলপ করে। বিকজ এই যে লং টাইম ধরে বাইলগুলো আমার অ্যাকোমোডেট হয়ে আছে, এরা কিন্তু কি ওয়াটারি সাবস্টেন্স। আর ওয়াটারি সাবস্টেন্স মানেই ইনফেকশনের জন্য একটা কি ইম্পর্টেন্ট মিডিয়া। সো এখানে আমার ইনফেকশন ডেভেলপ করার চান্স আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কমন বাইল ডাক্টে যদি কোনো ইনফ্লামেশন ডেভেলপ করে, একে আমরা বলি অ্যাকিউট কোলেনজাইটিস। তাহলে একটা হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস, যেটা ইন্ডিকেট করে স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। আর তার প্রক্সিমালি যদি কোনো ইনফ্লামেশন হয়, এটাকে আমরা বলি অ্যাকিউট কোলেনজাইটিস। অ্যাকিউট কোলেনজাইটিস একটা ট্রায়াড আছে, একে বলি চারকোর্স ট্রায়াড। 3টা কন্ডিশন ডেভেলপ করে। একটা হচ্ছে পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। ওকে। 2, ফিভার বিকজ ইট ইজ ইনফ্লামেটরি কন্ডিশন। 3, জন্ডিস বিকজ ইট ইজ দ্য কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। ক্লিয়ার? ওকে। এখন একটু খেয়াল করে দেখেন, কোলেডোকোলিথিয়াসিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে যে জন্ডিস ডেভেলপ করে তার একটা স্পেশাল নাম আছে। এই জন্ডিসটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট জন্ডিস। হোয়াট ইজ ইন্টারমিটেন্ট জন্ডিস? এটা একটু বোঝার দরকার আছে না? অবশ্যই আছে। কি একটু বোঝার ট্রাই করি। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে কখনো আছে তো কখনো নেই। তার অর্থ হচ্ছে আমি কখনো পেশেন্টকে দেখবো পেশেন্টের সিভিয়ার জন্ডিস, আবার 2 দিন পরে এসে দেখবো পেশেন্টের জন্ডিস নাই, আবার 3 দিন পরে আসলে পেশেন্টের সিভিয়ার জন্ডিস। তাহলে আমি চিন্তা করলাম কি ব্যাটা, পেশেন্টে একবার দেখি সেই জন্ডিস, আবার দেখি নাই, আবার দেখি জন্ডিস। তার অর্থ হচ্ছে কখনো জন্ডিস আছে তো কখনো জন্ডিস নাই। এই যে জন্ডিস আছে নাই আছে নাই, একে আমরা বলি ইন্টারমিটেন্ট জন্ডিস। কেন এটা ডেভেলপ করছে? কেন এরকম হচ্ছে? বিকজ আমাকে বুঝতে হবে এটা হয়তো বা স্টোন রিলেটেড কন্ডিশন। তাহলে কি হবে? অনেক সময় দেখা যায় স্টোনটা আমার যখনই বাইল ডাক্টকে অবস্ট্রাক্ট করে ফেলে, তখন জন্ডিস থাকবে। কিন্তু যখনই আমি তাকে কোনো ড্রাগ দিব, কোনো অ্যান্টিস্পাজমিক মেডিকেশন দিব, অনেক সময় দেখা যায় যে আমার স্টোনটা ঠুস করে কই চলে যায়? গল ব্লাডারে চলে যায়।
আর স্টোন যদি গল ব্লাডারে চলে যায় তখন ট্র্যাকটা কি হয়ে যায়, আবার প্যাটেন্ট হয়ে যায়। আর ট্র্যাক যদি প্যাটেন্ট হয়ে যায় তাহলে কি হবে, বাইলগুলো আমার সব ট্র্যাক দিয়ে পাস করবে, তখন আবার জন্ডিস জন্ডিস কি থাকবে না। তাহলে স্টোন অবরুট করলে জন্ডিস, স্টোন রিলিভ হয়ে গেলে জন্ডিস নাই, আবার করলে জন্ডিস, আবার না করলে জন্ডিস নাই, বিকজ আমার গল ব্লাডার যখন কন্ট্রাক্ট করে তখন স্টোনটা বাইরে হয়ে যায়, আবার যখন রিল্যাক্স করে তখন স্টোনটা পড়ে যায়। এই জন্য কখন জন্ডিস থাকে তো কখনো জন্ডিস নাই। এটাকে আমরা প্রেজেন্ট করি কিভাবে, এই গ্রাফের মাধ্যমে। দেখেন জন্ডিস আসে নাই আসে নাই আসে নাই, এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট জন্ডিস। ইট ইজ দ্য ডায়াগনোসিস ফর দ্য ডায়াগনস্টিক ফ্যাক্টর ফর দ্য কোলেডোকোলিথিয়াসিস। ক্লিয়ার? টায়ার্ড লাগতেছে বলেন, টায়ার্ড লাগলে অফ করে দিব, কোনো সমস্যা নেই, ভাইয়ের কোনো সমস্যা নেই, বাট আপনাদের সমস্যা আছে কিনা বলেন, বলেন বলেন। ভাইয়া কি শেষ করে দিব নাকি অফ করে দিব বলেন, বেশি আর অল্প আছে, বেশি তো নাই, শেষ করে দিব নাকি? আবে তো আবার ওকে শেষ করে দিই তাহলে। তার আমাদের ইন্টারমিডিয়েট জন্ডিসের কাহিনী খতম। আপনারা, আমি তো রাখবো না 2 ঘন্টা 3-4 ঘন্টা রাখবো, সো 4 ঘন্টার মধ্যে আপনারা আবার একটু দেখে নেবেন, তাহলে আপনাদের পড়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেকেন্ড টপিকটা হচ্ছে কোলেনজিওকার্সিনোমা। কোলেনজিও মানে বুঝতে পারতেছি কমন বাইল ডাক্টের কার্সিনোমা। তাহলে কমন বাইল ডাক্টে যদি কোনো কার্সিনোমা ডেভেলপ করে তাকে আমরা বলবো কোলেনজিওকার্সিনোমা। তাহলে পেশেন্টের ফিচার কি হবে, আমরা আগে বলেছি ইউজুয়ালি কি হতে পারে, রাইট আপার কোয়াড্রেন্টে পেইন হতে পারে, আর কি হতে পারে অবস্ট্রাক্ট জন্ডিসের যে ফিচার সেগুলো পাবো, আর কি পাবো, যেহেতু কার্সিনোমা, কার্সিনোমা মানে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স, আমরা বলি কি লিউকোট্রাইনস বা বিভিন্ন ধরনের সাইটোকাইন। এই সাইটোকাইনগুলো কি করে, আমাদের ক্ষুধার আগ্রহ নষ্ট করে ফেলে। হ্যাঁ, একে আমরা বলি অ্যানোরেক্সিয়া। আর অ্যানোরেক্সিয়া হলে কি হয়, লং টাইমে গিয়ে পেশেন্টের ওয়েট লস হয়। এই জন্য অধিকাংশ কার্সিনোমা পেশেন্টের কি হয়, ওয়েট লস হয়। ওয়েট লস ডিউ টু কার্সিনোমা ইজ কল্ড ক্যাটাক্সিয়া। ওকে, এটা মনে রাখবেন কিন্তু। ওকে, শেষ করে দিই ভাই। এখন আসেন অ্যাডিশনাল ওয়ার্কআপ, আপনাদের দরকার নাই ভাই, একটু পড়াই দিই, কারণ আমি যেহেতু কোন নিয়ম না কোন নিয়ম পড়াই, একটু দেখাই দিই ভাই। হ্যাঁ, অ্যাডিশনাল ওয়ার্কআপ আমরা কি করব, একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা টিউমারের, টিউমার মানে তো সেল না, সেলের অ্যাকুমুলেশন আর কন্ট্রোল গ্রোথ। এক্সেসিভ গ্রোথ মানে এক্সেসিভ ডিস্ট্রাকশন। তাহলে এই সেলগুলা যেমন এক্সেসিভলি তৈরি হয় আবার এক্সেসিভলি ডিস্ট্রাকশন হয়, তখন কি হয়, এই সেলগুলোর ভিতরে কিছু স্পেশাল কম্পোনেন্ট থাকে যেগুলো ব্লাডে চলে আসে। তাহলে এই যে স্পেশাল কম্পোনেন্ট যেগুলো টিউমার সেল থেকে ব্লাডে চলে আসে, এগুলোকে আমরা বলি টিউমারের মার্কার। ঠিক আছে? তাহলে টিউমার মার্কার এক একটা সেলের জন্য এক এক রকম হবে। তাহলে কোলেনজিওকার্সিনোমার জন্য 2 রকম টিউমার মার্কার পাওয়া যায়। একটা হচ্ছে সি, সি মানে কার্সিনোমা 99 একটা টিউমার মার্কার, আর এটা হচ্ছে কি বলে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন সিইএ। এটা শুধুমাত্র এখানে না, এটা আমরা অনেকখানে পাই, দরকার নেই। এই দুটো রাইজ করবে। আর আমরা কি করব, একটা অ্যাবডোমিনাল আলট্রা করতে পারি, তাহলে আমরা কি দেখবো, ডাক্টগুলো ডাইলেটেড হয়ে গেছে ডিউ টু ইনভলভমেন্ট অফ কার্সিনোমা। আর কি করতে পারি, এমআরআই এবং এমআরসিপি করে একদম 100% কনফার্ম করতে পারি। এগুলো হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস এমআরসিপি, বিকজ ইট ইজ দ্য হাই রেজুলেশন ডায়াগনোসিস মানে মেশিন। ওকে, ট্রিটমেন্ট কি দিব আপনাদের দরকার নেই আপাতত। এবার আসেন, এই কোলেনজিওকার্সিনোমা হলে পেশেন্টের জন্ডিস কেমন হবে। কোলেনজিওকার্সিনোমা হলে পেশেন্টের জন্ডিস, ও সরি, এটা তো কোলেনজিওকার্সিনোমা, সরি কোলেনজিওকার্সিনোমা তো নেই। এবার আসেন, এটা পরে দেখাচ্ছি ভাই। একটু পেরিয়াম্পুলার কার্সিনোমা নাই, শিট, আমি কি পেরিয়াম্পুলার কার্সিনোমা পড়াইনি, ভুলে গেছি। আচ্ছা, একটু ভাইয়া বুঝাই দিই। এরপরের টপিকটা হচ্ছে পেরিয়াম্পুলারি কার্সিনোমা, এটা একটু বুঝাই দিই, শেষ করে দিব। দেখেন ভাইয়া, পেরিয়াম্পুলারি কার্সিনোমা মানে কি, আমি আগে বলেছিলাম মনে আছে, ওই যে অ্যাম্পুল অফ ভেটার, যেটা আমার কি করে, আমার কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টটাকে কি করে, এই যে কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টটাকে আমার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরেশনকে টাচ করে, এটাকে আমরা বলি অ্যাম্পুলা অফ ভেটার। এবং এই অ্যাম্পুলার চারপাশে অনেক সময় একটা কার্সিনোমা ডেভেলপ করে, একে বলি পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। হ্যাঁ, এই কার্সিনোমার মধ্যে আমরা যে জন্ডিসটাকে পাই তাকে আমরা বলি ফ্লাকচুয়েন্ট জন্ডিস। হোয়াট ইজ ফ্লাকচুয়েন্ট? ফ্লাকচুয়েন্ট মানে ওঠানামা করা। তাহলে একটা পেশেন্ট দিকে তাকালাম, দেখলাম সিভিয়ার জন্ডিস, কালকে দেখলাম জন্ডিস বাট নট সিভিয়ার, পরশুদিন দেখলাম আবার সিভিয়ার জন্ডিস, পরের দিন দেখলাম জন্ডিস বাট নট সিভিয়ার। তখন তার জন্ডিস অলওয়েজ আসে, বাট কখনো সিভিয়ার, কখনো মডারেট, কখনো মাইল্ড, কখনো সিভিয়ার, কখনো মডারেট, কখনো মাইল্ড, কিন্তু কখনোই সেটা জন্ডিস ফ্রি হয় না। মানে জন্ডিস থাকবেই, বাট সিভিয়ারিটি দিয়ে চেঞ্জ হবে, একে বলি ফ্লাকচুয়েন্ট জন্ডিস। ভাই কেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন কোয়েশ্চেন করবে স্যারা, যারা 5th ইয়ার সার্জারি পড়বেন তারা খেয়াল করে দেখেন। এখানে যদি আমার একটা অ্যাম্পুলার কার্সিনোমা হয়, এই কার্সিনোমা ধরেন বড় হয়ে গেল, যত বড় হবে তত ডাক্তার কি, তত লুমেন কি হবে, ছোট হবে। ধরেন এটা একটা কার্সিনোমা আর এটা হচ্ছে লুমেন,
তো কার্সিনোমা যত বড় হবে লুমেন যত ছোট হবে, কার্সিনোমা যত বড় হবে লুমেন তত ছোট হবে। তাহলে কি হওয়া উচিত ছিল? প্রোগ্রেসিভ জন্ডিস হওয়ার কথা ছিল। তাহলে কেন ফ্লাকচুয়েন্ট? বিকজ দেয়ার ইজ এ ডাক্ট, ইট ইজ এ প্যানক্রিয়াটিক ডাক্ট। এবং আমরা জানি প্যানক্রিয়াস কি তৈরি করে? এনজাইম তৈরি করে। তাহলে যখনই এনজাইমগুলো আসবে তখন কি করবে জানেন? তারা ভিতরে যে টিউমার সেলগুলো আছে সেগুলোকে ডাইজেস্ট করে ফেলবে। আর টিউমার সেল যখন ডাইজেস্ট হয়ে যাবে তখন ডাক্টটা একটু আগে যেটা মানে অবস্ট্রাক্ট করছিল সেই অবস্ট্রাকশনটা আবার লুজ হয়ে যাবে না? তখন আবার কি করবে? বাইল পাস করবে, আবার টিউমারটা বড় হবে, আবার জন্ডিস বাড়বে, আবার এনজাইম এসে কি করবে? এগুলোকে নষ্ট করে ফেলবে, আবার কি হবে? জন্ডিসটা কমে যাবে। তাহলে কি হবে? জন্ডিস কখনো ফ্রি হবে না, মানে জন্ডিস অলওয়েজ থাকবে, কিন্তু কখনো হাই কখনো লো, কখনো হাই কখনো লো। ডিউ টু কি? স্লাফিং অফ দা কি স্লাফিং অফ দা নেক্রোটিক টিস্যু বা স্লাফিং অফ দা কি কার্সিনোমেটিক টিস্যু ডিউ টু প্যানক্রিয়াটিক এনজাইম। ক্লিয়ার এবার? আচ্ছা, থার্ড কন্ডিশন হচ্ছে প্যানক্রিয়াটিক কার্সিনোমা। ইউজুয়ালি এটা হেড বা নেকে হয়। এই যে হেড বা নেকে হবে, টেলে হলে হবে না, হেড বা নেকে হতে হবে। হেড বা নেকে হলে কি হবে দেখেন, এই এখানে আমার কি থাকে, এই যে এখানে আমার কি থাকে দেখেন, এই হেড এবং নেক, এখানে যদি কোনো কার্সিনোমা হয় সেটা কি করে? কমন বাইল ডাক্টকে কম্প্রেসড করে। তো কমন বাইল ডাক্ট এটা ধরেন কার্সিনোমা, সে কি করবে? কম্প্রেসড করে কি করবে? কমন বাইল ডাক্টকে অক্লুড করে ফেলবে। তাহলে কার্সিনোমাটা যত বড় হবে তত কম্প্রেসড হবে, বড় হবে কম্প্রেসড হবে, বড় হবে কম্প্রেসড হবে। তাহলে বলেন তো তার জন্ডিসটা কেমন হবে? ইন্টারমিটেন্ট, ফ্লাকচুয়েন্ট নাকি প্রোগ্রেসিভ? কি হবে এটা? আবার বলবো, ধরেন এটা হচ্ছে ডাক্ট, এটা হচ্ছে হেড অফ দা প্যানক্রিয়াটিক কার্সিনোমা। ওকে, একটা কার্সিনোমা, সে কি করতেছে? এই ডাক্টটাকে চাপ দিচ্ছে, কম্প্রেস করতেছে। তো সে বড় হচ্ছে, আরো চাপ দিচ্ছে, বড় হচ্ছে, আরো চাপ দিচ্ছে, বড় হচ্ছে, আরো চাপ দিচ্ছে। তাহলে যত সে চাপ দিতে থাকবে তত একটা সময় কি হবে? লুমেনটা কি হবে? আস্তে আস্তে একটু ছোট হয়ে থাকবে না? আর লুমেনটা যদি ছোট হইতে থাকে তাহলে বাইলগুলা প্রথমে লুমেন বড় ছিল, বাইল পাস করতো, আরো ছোট হয়েছে, বাইল কম পাস করে, আরো ছোট হয়েছে, বাইল একদম কম পাস করে, একদম অক্লুড হয়ে গেছে, বাইল পাস করতে পারতেছে না। তাহলে জন্ডিসের ফিচারটা কেমন হবে? ইন্টারমিটেন্ট, ফ্লাকচুয়েন্ট নাকি প্রোগ্রেসিভ? প্রোগ্রেসিভ। আপনারা সবাই বলে ফেলছেন প্রোগ্রেসিভ। ক্লিয়ার এবার? এই জন্য হেড অফ দ্য কার্সিনোমা কি প্যানক্রিয়াস কি হয়? প্রোগ্রেসিভ কার্সিনোমা হয়। রিস্ট্রিক্টের দরকার না আপনাদের, এখন ফিচার পড়বো না ইনশাআল্লাহ, এগুলো দরকার নেই, এগুলো ইনশাআল্লাহ পরে পড়াবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ফোর্থ কন্ডিশন হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। এটা এটা জাস্ট আমি সিম্পলি বলে দিই যে কোনো কারণে যদি আমার গল ব্লাডার অথবা কমন বাইল ডাক্ট ফর্মেশন হইতে নাই পারে তাকে আমরা বলি বিলিয়ারি অ্যাট্রেসিয়া। আর বিলিয়ারি অ্যাট্রেসিয়া বলে বুঝতে পারতেছেন আমার জন্মগতভাবেই পেশেন্টে কি আসবে? জন্ডিস থাকবে, বিকজ তার বাইল পাস করার কোনো রাস্তাই নাই, বাইল কোন দিয়ে পাস করবে? এই জন্য কি হবে? জন্ডিসটা প্রেজেন্ট করার সঙ্গে সঙ্গে অপারেশন করে এটাকে ক্লিয়ার করতে হবে বা আমাকে ফর্মেশন করতে হবে, না বাচ্চা কিন্তু মারা যাবে। ইট ইজ কল বিলিয়ারি অ্যাট্রেসিয়া। ঠিক আছে, বিভিন্ন দোকানে পড়বো ইনশাআল্লাহ। আর লাস্টে হচ্ছে মিক্সড জন্ডিস, মানে মিক্সড মানে হচ্ছে কি আনকনজুগেটেড এন্ড কনজুগেটেড। তার কন্ডিশন হচ্ছে জাস্ট দুইটা মনে রাখেন, একটা হচ্ছে হেপাটাইটিস আর একটা হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার। ওকে, তো হেপাটাইটিস কেন হতে পারে একটু খেয়াল করে দেখেন। হেপাটাইটিস দুইটা কন্ডিশন হয়, ইনফেকশাস কজ, নন ইনফেকশাস কজ। এখন সবার প্রথমে আগে জানতে হবে হোয়াট ইজ হেপাটাইটিস। ইনফ্লামেশন অফ দ্য লিভার ইনফ্লামেশন অফ দ্য লিভার characterized by swelling and dysfunction of the cell from portal triad to liver parenchyma। তার অর্থ হচ্ছে হেপাটাইটিস হলে আমার ইনফ্লামেশনটা লিভারে হবে এবং এই লিভার ইনফ্লামেশন হওয়ার কারণে সেলগুলো সোয়েল হবে, ফুলে যাবে এবং ডিসফাংশন হবে। কোন সেল? পোর্টাল ট্রায়াড থেকে শুরু করে লিভারের প্যারেনকাইমা যত সেল আছে সবগুলা। তো হেপাটাইটিস হলে এই জন্য কি হবে? আমার লিভার সেলও ডিস্ট্রয় হবে, আবার ওদিক দিয়ে আমার কি ক্যানালিকুলার সেলগুলোও ডিস্ট্রয় হবে। আলটিমেটলি কি হবে? আমার বোথ কনজুগেটেড এবং বোথ আনকনজুগেটেড দুইটাই বিলিরুবিন কি হবে? বেড়ে যাবে। ক্লিয়ার এবার? ওকে, দুইটা রকম কজ হতে পারে, একটু দেখে নেন আপনারা হেপাটাইটিসের মধ্যে। একটা হচ্ছে ইনফেকশাস কজ আর একটা হচ্ছে নন ইনফেকশাস কজ। ওকে, ইনফেকশাসের মধ্যে হচ্ছে ভাইরাল হেপাটোট্রপিক ভাইরাস বলি এবিসিডি কে, আর নন হেপাটোট্রপিক হচ্ছে এপস্টিন-বার ভাইরাস, ইয়েলো ফিভার, সাইটোমেগালো ভাইরাস। এছাড়া ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাই, অনেক ব্যাকটেরিয়া হতে পারে। আর নন ইনফেকশাস মানে কেমিক্যাল দ্বারা, অ্যালকোহল দ্বারা, অ্যালকোহল সবচেয়ে বেশি হয়, ড্রাগস, অটোইমিউন কন্ডিশন এটা অনেক বেশি হয়। তারপর হচ্ছে হাইপোপারফিউশন লিভার, ইসকেমিক কন্ডিশন অথবা মেটাবলিক ডিসঅর্ডার যেমন উইলসন ডিজিজ বা হেমোক্রোমাটোসিস। উইলসন মানে কপার জমলে আর হেমাটোক্রোমাসিস মানে হচ্ছে আয়রন জমলে। ক্লিয়ার? আমরা একটু খুব দ্রুত পড়াই গেলাম বিকজ আমাদের এত এত আপনারা টায়ার্ড হয়ে যাবেন, আমি জানি, এর দরকার নেই। ওকে, সো ক্লিয়ার, শেষ, জন্ডিস শেষ। বলেন কি অবস্থা, বুঝছেন সবাই? আমি লাস্টের দিকে দ্রুত পড়াইছি বিকজ আমি জানি আপনারা টায়ার্ড হয়ে যাচ্ছেন, আমি টায়ার্ড করতে চাই না।
আমরা যতটুকু বুঝাইছি এতটুকু বুঝলে এনাফ। অ্যাটলিস্ট জন্ডিসটা আপনারা কখনো আর সমস্যা হওয়ার কথা না। আমি জানি না আমি কতটুকু বুঝাতে পারছি, বাট বাকিটা আপনাদের উপরে। আপনারা ভালো বলতে পারবেন যে আপনারা আসলে কতটুকু বুঝছেন বা কতটুকু আপনার লাভবান হয়েছে। আমি আমার যদি আমি আনি না আসলে আমার কি বলে গ্রাফিক প্যাডটা যখন আনবো তখন আমি আরো আরো অনেক ভালো বোঝানো ট্রাই করবো, বিকজ গ্রাফিক প্যাড থাকলে আমার প্রেজেন্টেশনে কোনো প্রবলেম হবে না। তো গ্রাফিক প্যাডটা আমি অর্ডার দিচ্ছি ইনশাল্লাহ, কয়েকদিন মধ্যে চলে আসবে ভাইয়া। আমি জাস্ট ওয়েট করতেছি আমার গ্রাফিক প্যাডের জন্য। তো ইনশাল্লাহ তখন আশা করি যে খুব ভালো একটা প্রেজেন্টেশন ভাই আপনাদের দিতে পারবো, ঠিক আছে। সো অ্যানাটমি শুরু করার আগে আমি চলে আমার গ্রাফিক প্যাড চলে আসবে ইনশাল্লাহ, কারণ অ্যানাটমি আমার গ্রাফিক প্যাড লাগবেই। ফিজিওলজি আমি ইচ্ছা আছে যদি পড়াই, হয়তো বা সব ধর ফ্রি পড়াতে পারবো না, আমাকে চলতে হবে। সো সেক্ষেত্রে হয়তো বা ফিজিওলজি পড়াইলেও আমি গ্রাফিক প্যাডটাই, আমি ফিজিওলজি জাস্ট পড়াচ্ছি না আমার গ্রাফিক প্যাডের জন্য। গ্রাফিক প্যাড আসলে ফিজিওলজি শুরু করবো। তো এসব বাদ দেন, জাস্ট আমাকে বলেন যে জন্ডিসটা ক্লিয়ার কিনা বলেন। এবিও আর আরএইচ কম্পিটিবিলিটি স্লাইডের ইয়া নিতে পারেন নাই? বলেন আমাকে একটু বলেন আপনারা। আপনারা কতটুকু বুঝলেন? ভাইকে কোন কোশ্চেন থাকলে বলেন, ভাইয়াকে কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে বলেন যে ভাই এটা বুঝি নাই, বা কোনো কিছু জিজ্ঞাসা করতে বলতে পারেন, কারণ এখন তো ক্লাস শেষ। এখন আপনারা ভাইয়ের সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের প্রবলেমগুলো, ঠিক আছে। এবিও 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 এই যে হয়ে গেল এবিও। এই যে এবিও, হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেন। তো আশা করি যারা ফুল ক্লাসগুলো করেছেন তাদের জন্ডিস আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আগে বলেছিলাম যে ক্লাসগুলো আপনারা করবেন, কারণ আমি জানি আপনাদের সারাদিন ক্লাস থাকে, আমি দোষারোপ করা কিছু নেই, আসলে সবার ক্লাস থাকে, আমি জানি সারাদিন আপনারা ক্লাস করতেছেন। বাট হয়তো বা টাইম যদি ম্যানেজ করতে পারতেন, আমি খুব বেশি ক্লাস নিই, 1 ঘন্টা করে ক্লাস নিছি, 3টা ক্লাস 3 দিন নিছি, আগে থেকেই বলে নিছি। সো যারা ক্লাসগুলো করছেন আশা করি যে জন্ডিসটা আপনাদের ক্লিয়ার হওয়ার কথা ছিল। ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা আমরা একটা এক্সাম নিব, তাহলে আমি এক্সামের ডেট জানাই দিব। এক্সামটা নেওয়ার পরে ভাই আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ওকে। সো পিডিএফটা নেওয়ার পরে আপনারা সুন্দর করে নিচ থেকে ভালোভাবে একবার পড়ে নেবেন, তাহলে আপনাদের যা যা প্রবলেমগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, কম্পেনসেশন, নন কম্পেনসেশন, আনকম্পেনসেশন কিভাবে করে, ঠিক আছে, কিভাবে আমরা বুঝবো, কিভাবে এবিজি অ্যানালাইসিস করতে হয়, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কিছু বোঝার ট্রাই করবো ইনশাল্লাহ, শুরু করবো ভাই কয়েকদিন পরে পড়াবো ইনশাল্লাহ। আর একটা বিষয় ছিল, আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল, আমি ভাই আলোচনা করি। এমব্রায়োলজি এবং হিস্টোলজি নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল। সো এমব্রায়োলজি এবং হিস্টোলজি, হিস্টোলজি ইজি, হিস্টোলজি ইজি, হিস্টোলজি নিয়ে টেনশন করার কিছু নেই। এমব্রায়োলজি আপনারা টেনশন নেন দেখেই টেনশন। এমব্রায়োলজি আমাদের বাস্তব লাইফে খুব বেশি প্রয়োজন হয় না, হ্যাঁ, আমাদের এমব্রায়োলজি রিলেটেড ডিজিজ খুবই কম, ওকে, খুবই কম। সো এমব্রায়োলজি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। একটা কথা বারবার বলতেছি, এমব্রায়োলজি রিলেটেড ডিজিজ একদম নগণ্য, 0.00% না, 2% না। সো এমব্রায়োলজি নিয়ে বদার ফিল করার কিচ্ছু নাই। হিস্টোলজি লাগবে, বিকজ হিস্টোলজি আমরা অনেক কিছু কভার আপ করতে পারি। তো আমি চেষ্টা করবো এমব্রায়োলজি হিস্টোলজিগুলো ক্লিয়ার করা যাবে, একসঙ্গে সব পড়াইতে পারবো না। আর অ্যানাটমি তো ভাইয়া কোর্স শুরুই করছি, তো আশা করি অ্যানাটমির সব পার্টে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আপনাদেরকে টার্মোলজি থেকে শুরু করে, হ্যাঁ, একদম হোল সব পার্ট প্রত্যেকটা জিনিসই বোঝানো ট্রাই করবো। অবশ্যই অ্যানাটমি মুখস্থ করা অনেক কিছু আছে, সবকিছু বোঝানো সম্ভব না, কিছু আপনাকে মুখস্থ করতেই হবে, বাট আমি ট্রাই করবো। আর মাইক্রোবায়োলজিও ভাই শেষ করে দিচ্ছি আপনাদেরকে ফ্রি কোর্সে। এই দুটো কোর্স ভাই ফ্রিতে নিচ্ছি আপনাদের, আশা করি এই দুটো টপিকে সমস্যা থাকার কথা না, ওকে। আর বায়োকেমিস্ট্রিও ভাইয়া এরকম ক্লাস দিব, মানে গ্রুপে ক্লাস দিব, ঠিক আছে। মাইক্রোবায়োলজি যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে আমি সব বসেই নোট করবো ইনশাল্লাহ। তো মাইক্রোবায়োলজি সরি বায়োকেমিস্ট্রি আমাদের গ্রুপে শেষ হয়ে যাবে, আমাদের লাইভ গ্রুপে এই এই যে মাসে ক্লাস নিলাম জন্ডিস এরকম করে শেষ করে দিব, এটাও আপনাদেরকে টেনশন করার কিছু নাই, ওকে। তো বায়োকেমিস্ট্রিও বাদ শেষ হয়ে গেল, তাহলে 3টা টপিক শেষ। বাকি রইল আমাদের প্যাথোলজি, ফার্মা আর ফিজিওলজি। সো ফিজিওলজি আমার সামনে নেওয়ার ইচ্ছা আছে, আমি পারলে নিব, না নিলেও নেই। আর প্যাথো ফার্মাও নট শিওর, তো যদি পারি ভাইয়া ক্লাসগুলো নিয়ে শেষ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। সো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করতেন। যাই হোক, আর ফিজিওলজি নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। ফিজিওলজি আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় যদি পড়েন আপনারা পারবেন, ঠিক আছে। আর ভাইয়া তো আসছি, কোনো হেল্প লাগলে
ভাই অথবা বেশি সময় আনসার দিতে পারি না, ঠিক আছে, কারণ অনেকে টেক্সট আনসার দেন কোশ্চেন, স্বাভাবিক আমার নিজের টাইম থাকে বা পড়ালেখা করি বা নিজেরও আসলে টিউশন মিশন থাকে। সো আলটিমেটলি দেখা যায় যে সম্ভব হয় না, আমি নিজেও কোচিং মানে অ্যাডমিশন পড়ে। সো যেটা আমি ট্রাই করব ফিজিওলজি টপিকগুলা শেষ করে দেওয়া, ঠিক আছে। তো টাইম লাগবে ভাইয়া, যা হোক। তাহলে জন্ডিসের আমাদের পরীক্ষা হচ্ছে, আপনারা অবশ্যই পরীক্ষাটা দিবেন, পারেন বা না পারেন কোনো সমস্যা নেই, একদম একদম বেসিক কোশ্চেন করবো, কেস রিলেটেড কোশ্চেন হবে 10টার মতো কোশ্চেন, বেসিক কোশ্চেন করবো। আপনারা জাস্ট পরীক্ষাটা দিবেন জাস্ট মজা করে, আপনি এখানে 0 পাইলেও কোনো সমস্যা নাই, 10-10 পাইলেও আলহামদুলিল্লাহ। যেই জাস্ট পরীক্ষায় অ্যাপিয়ার করলে আমি ফ্লাইটটা দিব। ওকে, তাহলে আমি বুঝবো যে আপনার ইন্টারেস্ট আছে, না ইন্টারেস্ট থাকে মানুষ কিন্তু আমরা স্লাইড দিয়ে লাভ নেই, ঠিক না? এটা হচ্ছে ভাইয়ের কথা। সো বেস্ট অফ লাক, দোয়া করেন ভাইয়ের জন্য। নেক্সট ক্লাস দেখা হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস নিয়ে। ওকে, সো আজকের মতো বিদায়, টাটা, বাই বাই।